আচ্ছা, ঠিক আছে। ফার্স্টলি আমি আমাকে ইন্ট্রোডিউস করি। আমি জান্নাতুল ফেরদৌস নওশীন। আমি এখন ইয়াতে আছি, আপনার ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আছি। আমি বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করেছি মানিকগঞ্জ নার্সিং কলেজ থেকে। ঠিক আছে, এখন আমি ইউনিভার্সাল মেডিকেল কলেজের এনআইসিইউ পিআরসিইউ ডিপার্টমেন্টে কর্মরত আছি। তো আপনাদের সবাইকে তো ওনাকে আমি চিনি, আর আপনাদের সবাইকে আমি চিনি না। যদি আপনাদের পরিচয়টা কাইন্ডলি আমাকে দিতেন। বসেই বলেন। হুম হুম। আপনার? হুম হুম। যশোর কোথায় থাকেন? মনিরামপুরে কোথায়? আমি আপনাদের মোহনপুর গার্লস স্কুলের স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ হ্যাঁ। মোহাম্মদ ওমর ফারুক, বগুড়া জেলা, শিখমাস্তা। ঠিক আছে, তো আপনাদের ফার্স্ট টপিক যেটা সেটা হচ্ছে শক। এখন শক সম্পর্কে কে কি জানেন? শকটা আসলে কি, মানে শক জিনিসটা কি, কে কি বুঝেন? আমরা বলি না কথায় কথায় যে শকে চলে গেছে, শকটা কি? কোমা আর শক এক না। কোমা মিন্স আপনার ব্রেইন ঠিকভাবে আপনার বডিকে ইম্পালস পাঠাতে পারছে না, দ্যাট মিন্স হচ্ছে কোমা। হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা সাইন সিমটম। আসলে কি, মানে অজ্ঞান হলেই সে কি শকের জন্য অজ্ঞান হয় না? তো সে তো হাইপোটেনশন, হাইপারটেনশন, ক্যালসিয়ামিয়া, কিংবা হতে পারে আপনার হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, যে কোনো কারণে মানুষ সেন্সলেস হতে পারে। আমিও সেন্সলেস হতে পারি, আমার অ্যানিমিয়া থাকতে পারে, তাই না? আমার বিপি হাই থাকতে পারে, লো থাকতে পারে। তাহলে একটা মানুষ কেন সেন্সলেস হয়? এর বিভিন্ন কারণ থাকতে পারে। এখন শকটা হচ্ছে কি, শকটা বলতে বুঝে কি? শক হলে আপনার কি হয়? পেশেন্ট ফার্স্টলি সেন্সলেস হয়ে যাবে, সেকেন্ডলি তার স্কিন কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে, তাই না? বিপিও কমে যাবে। অর্থাৎ শক বলতে এটা বোঝায় যে যখন আপনার বডির টিস্যু সমূহ বা টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন হবে না, তাই না? ব্লাডের একটা কি আছে, হিট আছে না? ব্লাডের একটা পিএইচ আছে না? আছে কি না? এখন ব্লাড সার্কুলেশন যদি না হয় তাহলে কি হবে? আপনার বডিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে না? আর কার্বন ডাইঅক্সাইডের বৈশিষ্ট্য কি? কার্বন ডাইঅক্সাইড তুলনামূলক ঠান্ডা, দ্যাটস ওয়াই আপনার বডি কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ যখন আপনার বডিতে এডিকুয়েট পরিমাণ ব্লাড পৌঁছাবে না বা টিস্যুতে পৌঁছাবে না, তখন সেটাকে আমরা কি বলবো? শক বলবো। এখন ব্লাড কিভাবে পৌঁছায় টিস্যুতে? আমরা নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন নেই কি না? নেওয়ার পরে সেটা কি করে? আপনার পালমোনারি আর্টারি দিয়ে আপনার কোথায় যায়? সারা বডিতে পৌঁছায় যায়, তাই না? সুপেরিয়র আর্চ অফ অ্যাওর্টা দিয়ে সারা বডিতে পৌঁছে যায়। ঠিক আছে, তো বডিতে কি শুধু কি বডিতে পৌঁছায়? আপনার প্রত্যেকটা টিস্যু, সেলস, ভেসেলসে আপনার পালস পৌঁছায় মাত্র 0.8 সেকেন্ডে। হ্যাঁ, যখন সেই ব্লাডটা পৌঁছাইতে ব্যর্থ হবে তখন আমরা সেটাকে কি বলবো? শক। অর্থাৎ শকের মানে ক্লিয়ার তো? ইমার্জেন্সি একটা কন্ডিশন। আচ্ছা, তখন আপনি এটা বলবেন যে শক ইজ এ ইমার্জেন্সি কন্ডিশন হোয়েন, যখন ইয়োর বডিজ অর্গান অর টিস্যু ডাজন্ট গেট প্রপার ব্লাড সার্কুলেশন। ওকে, ঠিক আছে। এখন শক কত প্রকার? শক হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি শক আর সেকেন্ডারি শক। প্রাইমারি শকটা হচ্ছে যে সাডেন যেই শকটা হবে, সাডেন যে ইলনেসটা বোঝাবে, সেটা হচ্ছে প্রাইমারি শক। মানে যখন আপনার বডি প্রপার অক্সিজেন পাবে না, সাডেন যে শকটা দেখা যাবে বা সাডেন যে সাইন সিমটম যে শকে দেখা যায়, সেটা হচ্ছে প্রাইমারি শক। আর সেকেন্ডারি শক হচ্ছে 2-3 ঘন্টার ভিতরে আপনি কোনো সাইন সিমটম বুঝতে পারবেন না, কিছুক্ষণ পরে দেখা যাবে। যেমন প্রাইমারি শকের একটা উদাহরণ আমি দিতে পারি, ডেঙ্গুর সময় কিন্তু
অনেকে শকে চলে যায়। আমাদের ওয়ার্ডে ইউনিটে দেখছি যে কিছুক্ষণ পর পর বিপি ফল করে, ঠান্ডা হয়ে যায়, শকে চলে যায়। তখন কি হয়, যাদের ডেঙ্গু ব্রেইনে ইনফেকশন করে, ব্রেইনে ইনফেকশন মানে কি আপনার এনকেফালাইটিস, ইনফেকশন অফ ব্রেইন মানে এনকেফালাইটিস। ইনফেকশন অফ ব্রেইন মিন্স এনকেফালাইটিস। যার ফলে কি হবে, তার ব্রেইনে ইনফেকশন আসছে কি তার মানে তার সঠিক ব্রেইন যে কাজটা করে সেটা করতে সে অবশ্যই বাধাগ্রস্ত হচ্ছে। যার ফলে কি হবে, সে শকে চলে যাবে বা তার যে হার্ট এডিকুয়েট অ্যামাউন্ট পাম্প করতে পারবে না। ডেঙ্গু মায়োকার্ডিটিসের ক্ষেত্রেও পেশেন্ট শকে চলে যায়। যার ফলে কি হয়, একটা টাইমে তাকে লাইফ সাপোর্ট দিতে হয়। বুঝতে পারছেন? তাহলে শকের আরেকটা বৈশিষ্ট্য কি, শকের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার কিছু কিছু শক কিছু সেভারাল টাইমের মধ্যে দেখা যায়, আর কিছু শক আপনার অনেকক্ষণ পর সাইন সিমটম বোঝা যায়। ঠিক আছে, আরও বিভিন্ন শক আছে, যেমন ধরেন আপনার একটা শক যেটা হচ্ছে অলিগ্যামিক শক। ঠিক আছে, এখন অলিগ্যামিক শকটা কি, অলিগ্যামি বলতে কি বুঝেন? অলিগ্যামিক অথবা হাইপোভোলেমিক শক। অলি মানে কি, বেশি না, মানে বডি থেকে যখন আপনার ব্লাড অথবা ফ্লুইড বেশি রিডিউস হয়ে যাবে, বের হয়ে যাবে, সেটা তখন আমরা কি বলবো, হাইপোভোলেমিক শক বা অলিগ্যামিক শক। ঠিক আছে, লস অফ ব্লাড অর লস অফ ফ্লুইড। এখন আপনার বডি থেকে ব্লাড অথবা ফ্লুইড কোন কোন ক্ষেত্রে বা কোন কোন টার্মে বেশি বের হয়ে যায়। যেমন ধরেন আপনার হাতটা কেটে গেল, বা আপনাকে গুলি করা হলো, বা আপনার হাতটা পুড়ে গেল, বা বডির যে কোনো পার্ট পুড়ে গেল, সেক্ষেত্রে কী হবে, আপনার বডি থেকে ফ্লুইড রিডিউস হয়ে যাবে। ফ্লুইড রিডিউস মানে ব্লাড রিডিউস মানে আপনার টিস্যুতে রক্ত পৌঁছাচ্ছে না, যার ফলে আপনি কি হবেন, শকে চলে যাবেন। এখন অলিগ্যামিক শক মিন্স লস অফ হাইপোভোলেমিক শক, যেটাকে বলে সহজে বলা যায় হাইপোভোলেমিক শক, লস অফ blood or fluids. Loss of blood or fluid, that means hypovolemic shock. এখন কারণগুলো আপনারা বলেন যে কি কি কারণে হইতে পারে। ইনজুরি, বড় ধরনের অ্যাক্সিডেন্ট, কার সার্জারি, অপারেশনে ব্লাড ব্লিডিং। না না, ওইটা তো কভার আপ করা যায়। ওইটা আপনার হচ্ছে অপারেশনের সময় কি করে, আপনি একটা সলিউশন দেখবেন, হার্টম্যান সলিউশন, ওটা কিন্তু র্যাপিড আপনার বডির আয়নোড্রপকে কন্ট্রোল করে ফেলে। তাহলে একটা কি হতে পারে, বার্ন হতে পারে। আর হেমোরেজ, এগুলো হচ্ছে মেইন কারণ। ছোট বড় আরেক আছে, আপনাকে গুলি করে দিলেও তো আপনার বডি থেকে ফ্লুইড বের হয়ে যাবে। কারণ তো ছোট বড় অনেক কারণ আছে, সবকিছু। ডায়রিয়াটাও এর মধ্যে পড়ে মনে হয়। ডায়রিয়াও পড়ে, ডিসেন্ট্রি, ডায়রিয়া, কলেরা। তারপরে বমি হইতে পারে, এক্সেসিভ টাইম যখন আপনার দেখা যাচ্ছে যে মর্নিং সিকনেস হয় প্রেগনেন্ট মাদারদের, অনেকে দেখা যায় অতিরিক্ত বমি করে, যার ফলে অনেক সময় মায়েরাও শকে চলে যায়।
বুঝতে পারছেন? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এই সবটা কি প্রাইমারি ভিতরে নাকি? হুম, এই সবটা এই যে হাইপোভ্যালাম সব এটা কি প্রাইমারি ভিতরে কি? গুড কোশ্চেন। এটা সেকেন্ডারি ভিতরে। আপনার বডি ব্লাড তো আর একসাথে সব বেরিয়ে যাবে না, সময় নিয়ে লস হবে। এখন যেটা আসছে সেটা হচ্ছে নিউরোজেনিক শক। নিউরোজেনিক শকটা কি? নিউরো মানে কি? ব্রেইন, নার্ভ। এখন নিউরোজেনিক শক মানে কি? নিউরন জনিত যে কোনো কারণে, তাই তো? নিউরোজেনিক শক হচ্ছে আপনার ইমোশনাল সিকনেস, ঠিক আছে? ইমোশনাল বা আপসেট সিকনেস। আপনি কোনো কিছু দেখে ভয় পেয়ে গেলেন, ইমোশনালি অ্যাটাচ হয়ে গেলেন। যেমন আমরা এখানে দাঁড়ায় আছি, ক্লাস নিচ্ছি, আপনি আমার পিছনে দেখতে পেলেন একটা ভূত দাঁড়ায় আছে, এটা আপনার ইমোশনাল সিকনেস। এটা দেখে অনেকেই ভয় পেয়ে যায়, দুর্বল হার্টের যারা মানুষ, যার ফলে কি হবে, আপনার হার্টটা মানে পাম্প করা কমিয়ে দিবে বা যথাযথ পাম্প করবে না, যার ফলে আপনার টিস্যুতে ব্লাড পৌঁছাবে না, পালস রেট বেড়ে যাবে, বডি ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ, আর বিপি লো হয়ে যাবে। তাহলে যেই শকটা ইমোশনাল সিকনেসের জন্য হয় বা ভয়ের জন্য হয়, সেটা হচ্ছে কি আপনার নিউরোজেনিক শক। তাহলে নিউরোজেনিক শক কেন কেন হইতে পারে? ভয় হতে পারে, কষ্ট হইতে পারে, হ্যাঁ, দেখা যাচ্ছে আল্লাহ না করুক আমার কেউ মারা গেল, আপনার কেউ মারা গেল, আমি শকে চলে গেলাম, ওরকম, ঠিক আছে? বা দেখা যাচ্ছে আপনার মাথায় আঘাত লাগলো, এটাও একটা কারণ হতে পারে। হয় না, মাথায় আঘাত লাগে না? সেদিন আমরা একটা পেশেন্ট দেখলাম, আমাদের ইউনিভার্সালে আসছে, আপনার যে অক্সিপিটাল লোব পেশেন্টের বাচ্চা, 5 বছরের বাচ্চা, ভেঙে চুরমার হয়ে গেছে, ওটা আলাদাভাবে আপনার রিপ্লেস করতে হবে। তাহলে বাচ্চাটা যতদিন সার্জারি হয় নাই ততদিন সে শকে ছিল। আমার একটা পেশেন্ট ইয়েতে ভর্তি হয়েছে, নিউরোসায়েন্সে ভর্তি হয়েছিল, তার মাথার যে ব্রেইনের অংশগুলো বের হয়ে গেছিলো অ্যাক্সিডেন্ট করে, তাহলে সেও শকে ছিল। স্পাইনাল ইনজুরি হইতে পারে, যেমন নেইমার। হ্যাঁ, এখানে ব্রাজিলের ফ্যান কে কে আছেন? আমি আছি তার ভিতরে। হ্যাঁ, নেইমারকে যখন জার্মানির ওই প্লেয়ারটা, জার্মানি না কোন দেশ আমার মনে নেই, কলম্বিয়ার ওই প্লেয়ারটা যখন আঘাত করছে, হ্যাঁ, তখন কি হয়েছে, ওর ব্রেনটা হয়ে গেছে, তার স্পাইনাল কর্ডটা ইনজুরি হয়ে গেছে, তাই না? অনেক দিন ভুগছে, এখনো ভুগতেছে এটার জন্য। তাহলে যখন তার ইনজুরি হয়েছে তখন সে শকে ছিল, এর চেয়ে ভালো উদাহরণ মনে হয় আর নাই, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে নিউরোজেনিক শক। এরপরে আসি রেসপাইরেটরি শক। এটা ডেঙ্গুর ক্ষেত্রে বেশি হয়, রেসপাইরেটরি শক। এই রেসপাইরেটরি শকে গেলেই কিন্তু লাইফ সাপোর্টে দেয়, কারণ ডেঙ্গু একটা টাইমে আপনার শুধুমাত্র ব্লাড ইনফেকশনের মধ্যে সীমাবদ্ধ ছিল। করোনার যেরকম 101টা ভেরিয়েশন, ডেঙ্গুরও কিন্তু ওরকম 101টা ভেরিয়েশন বের হচ্ছে। এখন ডেঙ্গু আপনার হলে কি হয়, হার্টে এফেক্ট করে, লাংসে এফেক্ট করে, মায়োকার্ডাইটিস হয়ে যায়, এনকেফেলাইটিস হয়ে যায়। ডেঙ্গু যদি হার্টে অ্যাটাক করে, সেই রোগী কখনোই বাঁচবে না, খুব রেয়ার। ডেঙ্গু যদি ব্রেইনে এফেক্ট করে, ওই রোগীকেও বাঁচানো সম্ভব হয় না, সেটাও খুব রেয়ার। তো করোনার যেরকম ভেরিয়েশন, ডেঙ্গুরও এরকম ভেরিয়েশন, মানে বিভিন্ন রোগের এক একটা ভেরিয়েশন বের হচ্ছে, বুঝতে পারছেন? আমরা যত আপডেট হচ্ছে, জীবাণুও তত আপডেট হচ্ছে, এটা সত্যি কথা। তাহলে রেসপিরেটরি শকটা কি? রেসপিরেশনে বাধা, হ্যাঁ, রেসপিরেশনে বাধা মানে কি, অক্সিজেন আসতে বাধা। তাহলে কি বোঝায়, যে আপনার লাংসে বা আপনার অ্যালভিওলাইতে বা আপনার বডিতে যখন অ্যাডিকুয়েট অক্সিজেন পৌঁছাতে পারবে না, কখন পৌঁছাতে পারবে না? যখন আপনার শ্বাসনালীতে, শ্বাসনালী কোথা থেকে শুরু হয়? নাক থেকে। সেটা নাকের বাধার জন্য হতে পারে, মুখের বাধার জন্য হতে পারে, বা কোনো কিছু খেতে গিয়ে আপনার গলায় আটকে গেছে এই জন্য হইতে পারে, তাই না? বিভিন্ন কারণ থাকে। তাহলে রেসপিরেটরি শকটা কি? রেসপিরেটরি শকটা হচ্ছে ল্যাক অফ অক্সিজেন সাপ্লাই, ইন লাংস। অ্যালভিওলাই পর্যন্ত আমাদের যাওয়ার দরকার নেই, নর্মাল বেসিক যেটা ওইটাই বলি, ঠিক আছে? লাংসে আপনার এনাফ অক্সিজেন পৌঁছাবে না, সেটাই হচ্ছে রেসপিরেটরি শক।
অক্সিজেন পৌঁছাচ্ছে লাংসেই পৌঁছাচ্ছে না, তাহলে বডিতে পৌঁছাবে কিভাবে? তাহলে এখন রেসপিরেটরি শক কেন হতে পারে? আমি আমার কথায় কথায় কিন্তু অনেক কথা বলে দিচ্ছি যে এই কারণে রেসপিরেটরি শক হইতে পারে। যেমন ধরেন চেস্ট ট্রমা, ঠিক আছে, আপনার হার্ট অ্যাটাক হলো, হার্ট অ্যাটাক হলে কী হবে? হার্ট পাম্পিং বন্ধ করে দেবে। যদি পাম্প না হয় তাহলে অক্সিজেন নিবে কীভাবে, আর কার্বন ডাইঅক্সাইডই বা এলিমিনেট করবে কিভাবে? বা হতে পারে আপনার অবস্ট্রাকশন ইন এয়ারওয়ে যে কোনো কারণে ব্লক হয়ে যেতে পারে। যেমন বাচ্চাদের নিউমোনিয়ার ক্ষেত্রে কি হয়? প্রচুর পরিমাণে জমা হয়, ইনফেকশন জমা হয়, নিউমোকক্কাস নিউমোনিয়া হয় লাংসে। তার ফলে কি হয়? ইনহেবিট করে, যার ফলে প্রচুর পরিমাণে কফ তার বুকে এবং নাকে জমা হয়। জমা হওয়ার ফলে কিন্তু বাচ্চা অনেক সময় দেখা যায় নিঃশ্বাস নিতে পারে না, লাইফ সাপোর্ট পর্যন্ত দেয়। নিউমোনিয়াও কিন্তু অনেক খারাপ রোগ। আবার দেখা যায় আপনি কোনো কিছু খাচ্ছেন, বাদাম টাইপের কিছু খাচ্ছেন, সামহাও আপনার লাংসে আটকে গেল, চকিং হয়ে গেল, বা অ্যাসপাইরেশন হয়ে গেল। অ্যাসপাইরেশন বুঝেন? অ্যাসপাইরেশন হচ্ছে আপনার যখন দেখা যাচ্ছে কি আপনার ক্ষেত্রেই বলি, আপনি কিছু একটা খাচ্ছেন, ঠিক আছে, অথচ আপনার নাক সামহাউ বন্ধ, বা আপনি শুয়ে আছেন। শুয়ে থাকলে কি হয়? আপনার নিঃশ্বাস নিতে বাধাপ্রাপ্ত হয় না? আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি শুয়ে কিন্তু কম নিঃশ্বাস নেন, ঠিক আছে, কারণ তখন আপনার যে নেজাল এরিয়াটা তখন বাঁকা থাকে। দাঁড়িয়ে থাকলে সোজা থাকে না, শুয়ে থাকলে বাঁকা থাকে, যার ফলে আপনি শুয়ে খেতে পারবেন না কখনোই। তাহলে কি হবে? আপনার ব্রেন থেকে রং সিগন্যাল যাবে আপনার ভোকাল কর্ডে, যার ফলে ভোকাল কর্ডও ওপেন থাকবে, আপনার ইসোফেগাসও ওপেন থাকবে। তার ফলে কী হবে? ভোকাল কর্ডের মাধ্যমে পানিটা আপনার শ্বাসনালীতে চলে যাবে। এজন্য বাচ্চাকে বা নিজেকে কখনোই শুয়ে খাওয়ানো যাবে না, শুয়ে খাওয়াই যাবে না। যতই কষ্ট হোক উঠে বাচ্চাকে খাওয়াতে হবে, যাই হয়ে যাক। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার যখন নাকে সর্দি থাকে বা ঠান্ডা লেগে থাকে, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে না, অনেক সময় দেখা যায় যে নিঃশ্বাস নিতে পারি না, ঘুম ভেঙে যায়। সেই সময় দেখা যায় কি আপনার, সেই সময় যদি আপনি বাচ্চাটাকে খাবার খাওয়ান, আমরা বড়রা কি করি? আমরা তো বুঝি, আমরা নাক পরিষ্কার করে এসে খাই। বাচ্চারা তো আর সেটা বুঝে না, ওরা এটা বেরও করতে পারে না, যার ফলে কি হবে? ওদের নাকটা বন্ধ থাকবে। এখন মুখ দিয়েও নিঃশ্বাসও নেওয়ার চেষ্টা করবে, খাবারও খাওয়ার চেষ্টা করবে। তার মানে আপনার রং মেসেজ আপনার ব্রেইনে চলে যাবে, ব্রেইন আপনার ভোকাল কর্ড বন্ধ করতে হেল্প করবে না, যার ফলে আপনার ভোকাল কর্ডটা খোলা থাকবে, খাবার আপনার ভোকাল কর্ডের মাধ্যমে শ্বাসনালীতে চলে যাবে। এটা একটা অবস্ট্রাকশন, সেটা হচ্ছে আপনার রেসপিরেটরি অবস্ট্রাকশন, ঠিক আছে। বাচ্চা দেখেছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ওর নাক বন্ধ আছে কিনা, নাকটা ক্লিয়ার করে তারপরে খাবার দিতে হবে। অনেক মায়েরা আসে এরকম, সেদিন একটা বাচ্চাকে নিয়ে আসছে, আপনার পভিডন খাওয়াই ফেলছে মা 1 চামচ, হ্যাঁ, কাশির ওষুধের জায়গায় পভিডন খাওয়াই ফেলছে। তাহলে মেডিসিন এমন একটা জিনিস, এটা রং মানে অনেক বড় একটা ইস্যু। সারা বিশ্বে এখনো পর্যন্ত প্রতিদিন প্রায় 2 থেকে 3 মিলিয়ন মানুষ মারা যায় রং মেডিসিনের কারণে। শুধু বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন দেশে। তাহলে এখন আমরা অন্য টপিকে আসি, সাইকোজেনিক শক, ঠিক আছে। সাইকোজেনিক শকটা খুবই কমন। যেমন আপনি আপনার খুব পছন্দের একটা জিনিস হারিয়ে ফেলছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি ট্রমাটিক কিছু দেখলেন, ধরেন আপনার সামনে একজন হেঁটে গেল, দেখলেন তাকে গুলি করে দিল। এই কারণে যে শকটা হবে সেটা হচ্ছে সাইকোজেনিক শক। আবার নিউরোজেনিক আর সাইকোজেনিক মিলিয়ে ফেলেন না, কারণ প্রায় কাছাকাছি। কারণ আপনি যখন একটা জিনিস হারাবেন সেটা হচ্ছে সাইকোজেনিক, ঠিক আছে। আর আপনি যখন একটা জিনিস দেখে ভয় পাবেন, একটা জিনিস দেখে কষ্ট পাবেন, হঠাৎ করে একটা জিনিস দেখলেন যে সামহাও একজন আপনার সামনে কিছু একটা হয়ে গেল বা সে মারা গেল, ওইটা দেখে যে শকটা পাবেন সেটা হচ্ছে আপনার নিউরোজেনিক। আর সাইকোজেনিক হচ্ছে আপনি হঠাৎ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার ফিল হচ্ছে পিছনে কেউ আসতেছে, হতেই পারে, আমারও হয় মাঝে মাঝে, সেটা হচ্ছে আপনার সাইকোজেনিক শক। এবার আসি কার্ডিয়াক শক। কার্ডিয়াক শক খুবই ইজি। কার্ডিয়াক মানে কি? হার্ট যখন টোটালি পাম্প করতে পারবে না বা হার্টের যদি ব্লক থাকে তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে কার্ডিওজেনিক শক হবে। কেন হবে? হার্ট যখন কাজ করছে না, মানে অক্সিজেন পৌঁছাইতে পারছে না, তার মানে টিস্যুও ঠিকভাবে অক্সিজেন পাচ্ছে না। সেটা হতে পারে ব্লকের কারণে, সেটা হতে পারে এমআই বা মায়োকার্ডিয়াল ইনফেকশনের কারণে, সেটা হতে পারে আপনার হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, যে কোনো কারণে, ঠিক আছে। এখন কার্ডিওজেনিক শক বা এইসব নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই। এরপরে আসি আমরা মেটাবলিক শক, ঠিক আছে।
এখন আপনার বডি থেকে মেটাবলিক কি, মেটাবলিক মানে হচ্ছে কি মেটাল, মেটাল মানে কি আমাদের বডিতে মেটাল আছে না, সোডিয়াম পটাশিয়াম আয়রন, আয়রন কি মেটাল না? তাহলে আপনার বডি থেকে যখন ফ্লুইড শেষ হয়ে যাবে, এগুলা কি আমাদের বডিতে ফ্লুইডের মাধ্যমে থাকে না? আয়রন মানে কি আমাদের শরীরে আস্ত আস্ত লোহা থাকে না, না আয়রনের উপাদান থাকে, ঠিক আছে? তাহলে বডি থেকে যখন ফ্লুইড রিপ্লেস হয়ে যাবে তার মানে কি সঙ্গে সঙ্গে ভিটামিন মিনারেলস প্রোটিন আয়রন এগুলো বেরিয়ে যাবে, তাই না? এখন এই সব কারণে মানে এইসব আয়নের কারণে সোডিয়াম পটাশিয়াম এসব আয়ন যখন বের হয়ে যাবে, এটা কিন্তু আবার কিছুটা রিলেটেড আপনার হচ্ছে কোন শকের সাথে বলেন তো? হাইপোভোলেমিক শকের কারণে। হাইপোভোলিক শক মানে পানি বেরিয়ে যাওয়া, পানির সাথে যদি আয়ন বেরিয়ে যায় সেটা হচ্ছে আপনার মেটাবলিক শক। যেমন ডায়রিয়া হলে কি হয়? পানি বের হয়ে যায়। পানি শুধু কি পানি বের হয়? বডির সাথে বিভিন্ন সোডিয়াম পটাশিয়াম আয়রন যে সমস্ত অ্যানায়ন ক্যাটায়ন, অ্যানায়ন মানে কি আর ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে হচ্ছে প্লাস, পজিটিভ, অ্যানায়ন হচ্ছে নেগেটিভ। আমাদের বডিতে কিন্তু লবণ আছে, সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড, এরা লবণ আকারে থাকে। যখন এগুলো বেরিয়ে যায়, অতিরিক্ত বের হয় কখন? যখন ডায়রিয়া হয় বা আপনার বহুমূত্র হয়, অলিগিউরিয়া হয়, কিংবা নশিয়া ভমিটিং, এই সমস্ত কারণে। তো যখন আপনার বডি থেকে আপনার অ্যানায়ন ক্যাটায়নগুলো সব বেরিয়ে যাবে সেটা হচ্ছে আপনার, বা তারতম্য দেখা যাবে, সেটা হচ্ছে আপনার মেটাবলিক শক। আগে কি করতো? ডায়রিয়া হলে আগে কি করতো? পানি খাওয়া বন্ধ করে দিত। হ্যাঁ, ডায়রিয়া মানে পানি বেরোচ্ছে মানে তার বডিতে পানির পরিমাণ বেশি হয়ে গেছে, তাদের ধারণা ছিল এরকম, যার ফলে পানি খাওয়া বন্ধ করে দিত। কিন্তু আস্তে আস্তে তার বডি থেকে কি হইতো? মেটাবলিক শক হইতে 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 একসময় মারা যেত। আসলে কি তাই? আসলে কিন্তু তা না। মানুষের বডিতে 72% পানি থাকে, সেই পানিটা হচ্ছে আপনার তখনই বের হয় যখন আপনার বডিতে ডায়রিয়া হয় বা রোটা ভাইরাস এফেক্ট করে, যার ফলে কি হয় আপনার হচ্ছে স্টুলের সাথে পানি বের হয়ে যায়। মানে কি 72% পানি থেকে বা 70% পানি থেকে বের হয়, নট আপনার হচ্ছে থেকে বের হয়, পানি বেশি হয়ে যায়। বুঝতে পারছেন? এই জন্য ডায়রিয়ার পেশেন্টকে কী করতে হবে? সর্বপ্রথম বাসায় থেকেই আপনারা ম্যানেজ করতে পারেন। ফার্স্টলি আপনারা হচ্ছে স্যালাইন খাওয়াবেন, দেন হচ্ছে রোটা ভাইরাসকে এফেক্ট করে কোন অ্যান্টিবায়োটিক? মেট্রোনিডাজল, ফিলমেট, ফ্লাজিল, আরও কিছু কিছু আছে এগুলা। আর খাওয়াবেন হচ্ছে জিঙ্ক ট্যাবলেট, একদম সহজ, আমরাই ম্যানেজ করতে পারবো। সিপ্রোসিনও দিতে পারেন। সিপ্রোসিন বেশি বেশি সিরিয়াস হলে দেওয়া ভালো, সিপ্রোসিন আবার বেশি হাই পাওয়ারের তো। আমরা দেন, আমরা অ্যাজি দিই, অ্যাজিসিন দিই বেশি। হ্যাঁ, সিপ্রোমেট্রোটা দুইটাই ফ্লুইড আকারে দেয় হাসপাতালে। হ্যাঁ এটা ফ্লুইড আকারে। হ্যাঁ, আমরা ফ্লুইডটা কখন দিই? যখন হচ্ছে আপনার অ্যাডিকুয়েট অ্যামাউন্টটা খুব বেশি পরিমাণে কমে যায় তখন কিন্তু আমরা আইভি করি। যেমন ইউনিভার্সালে কিন্তু সহজে আমরা আইভি করতে চাই না পেশেন্টের, বা ডক্টর ওইভাবে দেয় না। বাচ্চাদের এতবার ছিদ্র করে তো লাভ নাই। তো দেন আমরা কি করি? আপনার ওরাল মেডিসিন দিয়ে ট্রাই করি প্রথমে, দেন যদি না হয়, না পারি, তাহলে আইভি করে। তাও যদি না পারে তাহলে সিভি লাইন করে। সিভি লাইন তো বুঝেন, সেন্ট্রাল ভেইনাস লাইন। আপনার যে সেন্ট্রাল যে বড় ভেইনটা আছে ওটার সাথে ফ্লুইডটা রিডিউস করা হয়, ফ্লুইড ইনজেক্ট করা হয়। তাহলে এখন আসি সেপটিক শক। সেপটিক মানে কি? আপনার ক্ষত, মানে ছড়িয়ে যাওয়া, ক্ষত হয়ে আপনার কাছাকাছি গেছেন। ইনফেকশন হয়ে গিয়ে সেপটিক মানে ইনফেকশন, সেপটিক মানে ইনফেকশন হয়ে যাওয়ার পরে এই যে আপনার, হ্যাঁ, সেপটিক মানে ইনফেকশন, সেপটিক মানে এফেক্ট অফ ইনফেকশন। তার মানে কি? একদমই সহজ, যখন বডির কোনো পার্টে ইনফেকশন ধরা পড়বে, যেমন ডেঙ্গু। ডেঙ্গুকে একটা ইনফেকশন না? ডেঙ্গু একটা ইনফেকশন, যার ফলে কি হয়? ব্রেইন ইনফেক্টেড হয়, ব্লাড ইনফেক্টেড হয়, হার্ট ইনফেক্টেড হয়। এটা হচ্ছে এই কারণে যে শকটা হবে সেটা হচ্ছে সেপটিক শক। বলে সেপ্টিসেমিয়া, ব্লাডে ইনফেকশন। কেন হতে পারে? বিভিন্ন কারণে হতে পারে। আমরা যে খাবারগুলো খাই, আপনার কি মনে হয় আমরা কি ভালো খাই? অবশ্যই না। আমরা যে অনেকে আছে বড় লোক, রাজেশাইল টাইপের চাল খাবো, একদম ফর্সা চাল খাবো, আমরা তো চাল খাই না, আমরা তো খাই ইউরিয়া, চালের সাথে ইউরিয়া খাই। যার ফলে কি হয়? আমাদের বডিতে ইউরিয়ার অ্যামাউন্ট বেড়ে যায় এবং আমাদের বডি ইনফেক্টেড হয়ে যায়, তাই না? তাহলে সেপটিক শক বলতে বোঝায় যখন আপনার বডিতে ইনফেকশন হবে, সেটাই হচ্ছে সেপটিক শক। এখন আরেকটা যেটা, সেটা আছে অ্যানাফাইলেটিক শক। অ্যানাফাইলেটিক শক কেউ কিছু জানেন অ্যাবাউট অ্যানাফাইলেটিক শক?
যখন আপনার বডিতে অ্যালার্জিক রিয়াকশন বেড়ে যাবে, অ্যালার্জিক রিয়াকশনের জন্য যে শকে যাবেন সেটাই হচ্ছে ব্লাড অ্যানাফাইলেটিক শক। অনেকের আছে বিভিন্ন কারণে অ্যালার্জি, যেমন ফুড অ্যালার্জি, তারপরে আপনার হচ্ছে খাবারে অ্যালার্জি থাকতে পারে, কোল্ড অ্যালার্জি থাকতে পারে, ডাস্ট অ্যালার্জি থাকতে পারে। যদি অ্যালার্জিক রিয়াকশন আপনার বডিতে অতিরিক্ত হয় তখন আপনি যে শকে যাবেন, দেখা যায় যে অনেক সময় নিঃশ্বাস নিতে নিতে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? কারণ ব্লাড সাপ্লাই পায় না, বডি অসাড় হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, কারো অ্যালার্জি থাকলে এই জন্য কারোর সাথে দুষ্টামি করা উচিত না। তাহলে অ্যালার্জিক রিয়াকশনের জন্য যেই শকে চলে যাব সেটাই হচ্ছে আপনার অ্যানাফাইলেটিক শক। একটা পেশেন্ট যে শকে গেছে এটা কি দেখে বুঝবেন? সিম্পটম হ্যাঁ, কি কি সিমটম? শরীর ঠান্ডা হয়ে যাবে, হুম বিপি কমে যাবে, পালস বেড়ে যাবে। হ্যাঁ, এই তো পারেন আপনারা। তাহলে মাথা ঘুরবে, ডিজিনেস হবে, পালস পালস অনেক দ্রুত হবে কিন্তু উইক হবে। ঠিক আছে, দ্রুত আর উইক বলতে কি বোঝায়? মানে খুব র্যাপিড পালস হবে, তারপরেও পেশেন্ট কি লেথার্জিক হয়ে যাবে বা উইক হয়ে যাবে। ঠিক আছে, আই হচ্ছে চোখে বলে না যে চোখে তারা দেখতেছি, চোখ ঘুরাচ্ছে, চোখ একদম স্থির হয়ে যাবে। টাকিকার্ডিয়া হতো। হ্যাঁ, টাকিকার্ডিয়া হবে, বুঝছে? পালস রেট বেড়ে যাওয়া মানে টাকিকার্ডিয়া। পিউপিল ডায়ালেট হইতে পারে, এনজাইটি হইতে পারে। যেমন দেখা যাচ্ছে আমি যেটা বললাম যে আপনি একটা পছন্দের জিনিস হারাই ফেলেন, আপনার কি হবে? আস্তে আস্তে খুব রাগ হবে, এনজাইটি হবে, বিরক্তিবোধ হবে। সেইজার হইতে পারে, অনেক সময় খিঁচুনি হইতে পারে। ঠিক আছে, ইউরিন আউটপুট কমে যাবে, লিপ হচ্ছে ব্লুইশ হয়ে যাবে। এখন ব্লুইশ হয়ে যাবে কেন? ঠোঁট বা হাত পা সায়ানোস্ট হয়ে যাবে কেন? রক্ত কমে যাবে। রক্ত কমে গেলে কি হবে? আপনার বডিতে আপনি অ্যাডিকুয়েট অক্সিজেন নিতে পারছেন না। তাহলে কি হবে? অক্সিজেন দুইটা অণু থাকে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে তবেই তো কার্বন ডাইঅক্সাইড, তাই না? যার ফলে কি হবে? অক্সিজেনের একটা অণু কার্বনের সাথে বিক্রিয়া করবে, মানে তৈরি হবে কি কার্বন মনোঅক্সাইড, যাকে আমরা কি বলি? নীরব ঘাতক। কারণ কার্বন মনোঅক্সাইড আপনার বডিতে ঢুকে আপনার বডিতে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। অক্সিজেন আপনার বডি হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? অক্সি হিমোগ্লোবিন। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে শুধুমাত্র একটা অক্সিজেন বিক্রিয়া করবে, যার ফলে কি হবে? কার্বক্সি হিমোগ্লোবিন, যেটা হিমোগ্লোবিন যেই হিমোগ্লোবিনটা আপনার বডিতে ব্লাড সার্কুলেশনে বাধা দিবে, মানে রক্ত জমাট হয়ে যাবে। বুঝতে পারছেন? দেখা যায় কি যে আমরা বলি যে হ্যাঙ্গিং করে মারা যায়, গলায় দড়ি দিয়ে মারা যায়, তাই না? এটার কারণই হচ্ছে এইটা। কারণ সে নাক গলায় চাপ দেওয়া হয়, মানে তার ট্রাকিয়াতে চাপ পড়ে, সে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, অক্সিজেন নিতে পারে না। তো বডিতে যেইটুকু অক্সিজেন ছিল সে কি করে? অক্সি হিমোগ্লোবিন তৈরি করে না, বরঞ্চ কার্বন হিমোগ্লোবিন তৈরি করে, রক্ত জমাট বেঁধে যায়। বা দেখা যায় যে বালিশ চাপা দিয়ে হত্যা করে, এইভাবে। সেটাই, সার্কুলার বন্ধ হয়ে যায়, ব্লাড সার্কুলেশন বন্ধ, মানে অক্সিজেন পৌঁছাবে না, মানে টিস্যু ব্লুইশ হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইডের কালার গ্রহণ করবে। ঠিক আছে, সোয়েটিং হইতে পারে, ঘাম হইতে পারে, ঘেমে যাইতে পারে, ঘেমে যায়, স্কিন ঠান্ডা হয়ে যায়। বুঝতে পারছেন? বিভিন্ন কারণ আছে। তারপরে বমিও করতে পারে, আপনার হচ্ছে লেগ ক্রাম্প হইতে পারে, বা আপনার হচ্ছে যে বডি জার্কিং করে না, শেক করে না, কেঁপে কেঁপে যায়, কেঁপে ওঠে, কাঁপুনি হইতে পারে। বুঝতে পারছেন? মুখ মলিন হয়ে যাবে। তারপরে হচ্ছে টেম্পারেচার কমে যাবে, এটা তো আগেই বলছি। ইভেন মারাও যেতে পারে, ইন্টারনাল ব্লিডিংও হইতে পারে, মারাও যেতে পারে। শকে কিন্তু মানুষ মারা যায়। ঠিক আছে, তাহলে শকের সাইন সিমটম আপনারা বুঝছেন তো, নাকি কারো কোনো অসুবিধা আছে? কোশ্চেন আছে কারো? একদম ইজি, কিন্তু পারবেন না 10 থেকে 15টা লিখতে পারবেন আশা করি আমি, বুঝে বুঝে। এখন শক যে হয় এটার কারণ কি কি হইতে পারে, এটা আমি টাইপ পড়ানোর সময় অনেকটা পড়াই দিচ্ছি। এখন আপনারা বলেন, যেটা টপিক আসবে না ওটা আমি বলে দিব, আপনারা বলেন যে কি কি কারণে হইতে পারে। একটা পেশেন্ট কি কি কারণে শকে যেতে পারে? এটা তো অবশ্যই। এখন প্রপার ব্লাড সার্কুলেশন হবে না কোন কোন ক্ষেত্রে বা কোন কোন রোগের ক্ষেত্রে? এত দূর যাওয়ার দরকার নেই, সিম্পলি আসেন, আপনি অ্যাজ এ মানুষ দেখেন। যেমন ধরেন ব্লিডিং হইতে পারে, বার্ন হইতে পারে,
ইনজুরি না বলে আপনারা হেমোরেজ বলবেন, বার্ন, হেমোরেজ, ফেয়ার, তারপরে হচ্ছে আপনার ডায়রিয়া, ডিসেন্ট্রি, ডিহাইড্রেশন, ইনফেকশন, অ্যালার্জিক রিয়াকশন, স্পাইনাল ইনজুরি, ল্যাক অফ অক্সিজেন, এনকেফালাইটিসও হইতে পারে, ঠিক আছে, প্লেগ হইতে পারে, প্লেগ রোগ হইতে পারে, যে ইঁদুরের জন্য যে রোগটা হয় প্লেগ, ইঁদুর ইনফেকশন, তারপরে স্পাইনাল কর্ড ইনজুরি, ইনফেকশন, সোজা একদম। পারবেন না? আশা করি পারবেন। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আপনাদের শকের উপর একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। না দেখে কে করতে পারেন? শকের উপরে নেক্সট ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। হ্যাঁ, ক্লাস টেস্ট হবে। আমি জিজ্ঞাসা করব যে আমি লিখতে দিব 10 মিনিটের জন্য। এখন শক হলে কি কি কমপ্লিকেশন হয় বলেন? কমপ্লিকেশন আর সাইন সিমটমের মধ্যে পার্থক্য কি? সিম্পটমগুলো হচ্ছে মানে শক হওয়ার জন্য যে মানে আচ্ছা, আমি একটু পানি খেয়ে আসি। ভাইয়া পানি আছে? থ্যাংক ইউ। সাইন অ্যান্ড সিমটম, এটা হচ্ছে আপনার লক্ষণ। যেমন ধরেন আপনার জ্বর হয়েছে, ঠান্ডা লাগছে, সাপোজ। কেন লাগছে? কারণ আপনি বৃষ্টিতে ভিজছেন, এটা কি কজ। কেন লাগছে মানে কারণ বুঝাচ্ছে, মানে আপনি বৃষ্টিতে ভিজছেন। এখন বৃষ্টিতে ভেজার ফলে আপনার জ্বর হয়েছে। এখন আপনার যে জ্বর হয়েছে সেটার প্রমাণ কি? আপনার টেম্পারেচার বৃদ্ধি পাইছে, হ্যাঁ, ঠান্ডা লাগছে, হেডেক হচ্ছে, মাসল ক্রাম্পস হচ্ছে, এটা হচ্ছে আপনার লক্ষণ বা সিমটমস। অর্থাৎ কি কারণে হচ্ছে, এটা হচ্ছে কজ। সিমটম মানে কি? আপনার হচ্ছে কি কি লক্ষণ দেখা যাচ্ছে, আপনি কি কি লক্ষণ দেখছেন সেটা হচ্ছে সিমটম। আর পেশেন্ট কি কি লক্ষণ বলছে সেটা হচ্ছে সাইন। বোঝা গেছে? একদম ইজি। আর দেন কমপ্লিকেশন। এখন আপনার যে জ্বর হলো, জ্বর হওয়ার কারণে কি কি কমপ্লিকেশন হচ্ছে? খাওয়ার অরুচি হবে, হ্যাঁ, এটাই কমপ্লিকেশন। না, এটা কমপ্লিকেশন না। হতে পারে, ভমিটিং একটা কমপ্লিকেশন হতে পারে। তারপর হচ্ছে তার হেডিং। মানে আপনার যে জ্বরের ইনফেকশনটা আর কোথায় কোথায় এফেক্ট করতেছে পরবর্তীতে। যেমন ধরেন আপনার ঠান্ডা লাগলো, ঠান্ডা হইতে 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 একটা সময় নিউমোনিয়া হয়ে গেল, এই নিউমোনিয়াটা হচ্ছে আপনার কমপ্লিকেশন। ঠিক আছে, এখন শকের কি কি কমপ্লিকেশন হইতে পারে? আরডিএস বা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। কি হবে? হতে পারে, ইন্টারনাল ব্লিডিং, হ্যাঁ, ভালো একটা পয়েন্ট বলছেন। রেনাল ফেলিয়ার হইতে পারে। তারপর হচ্ছে আমাদের ব্রেইনে ইনজুরি হতে পারে, তারপরে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কমপ্লিকেশন হইতে পারে, মানে আপনার গ্যাস্ট্রিক এরিয়াতে হতে পারে। হার্ট ফেলিয়ার হইতে পারে। মাল্টিপল অর্গান ফাংশন ড্যামেজ হইতে পারে। মানে বডির বিষয়টা কি প্রতিরক্ষার মতো। যেমন বাংলাদেশে কি বিজিবি যদি দুর্বল হয় তাহলে বাংলাদেশকে যে কোনো দেশে অ্যাটাক করতে পারে। কারণ প্রথমে ভারত অ্যাটাক করলো, বিজিবি আমাদের প্রোটেক্ট করতে পারছে না, তার ফলে কি হবে? ভারতের সাথে পাকিস্তানও অ্যাটাক করলো, চায়নাও অ্যাটাক করলো। বিষয়টা এরকম। তার মানে আপনার বডিতে যখন কি হবে বলেন তো, মানে আপনার প্রতিরক্ষা ব্যবস্থা খারাপ, মানে সবাই আপনাকে এফেক্ট করবে। হ্যাঁ, কারণ বডিতে কি থাকে? আমাদের বডিতে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে। একটা মজার জিনিস জানেন কি না, সেটা হচ্ছে ভাইরাস কিন্তু মৃতজীবী। সে যখন কোনো জীবিত প্রাণীর সংস্পর্শে আছে তখনই বেঁচে ওঠে, না হলে সাধারণত সে মৃত অবস্থায় পড়ে থাকে। এখানে যদি ভাইরাস থাকে, আমি যদি এখানে হাত দেই, তাহলে সে আমার বডির সংস্পর্শে এসে জীবন ধারণ করবে। হ্যাঁ, কিন্তু ব্যাকটেরিয়া কি সজীব প্রাণী না? নিউক্লিয়াস আছে না? তাহলে কি হয়? আপনার বডির যে প্রতিরক্ষা যে সেটা যখন কমে যাবে তখন কি হবে? আপনার ইনফেকশন ধরা পড়বে। হ্যাঁ, আমরা বলি না ইমিউনিটি পাওয়ার ভালো। ইমিউন সিস্টেম মানে প্রতিরক্ষা সিস্টেম, বডির প্রতিরক্ষা সিস্টেম। হ্যাঁ, আর ইমিউনিটিকে করে কি? শ্বেত রক্তকণিকা। ইমিউনিটিকে করে শ্বেত রক্তকণিকা, যেমন ইউসিনোফিল, ব্যাসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, আরও কত রকম আছে, তাই না?
ব্লাডের টাইপ পড়লে আপনি তখন বুঝতে পারবেন যে কোন কোন কণিকা কী কী কাজ করে, কে কে প্রতিরক্ষা করে, কে কে গিলে ফেলে, তারা কী করে ইনফেকশনটাকে এফেক্ট করে গিলে চুরমার করে ফেলে। বুঝতে পারছেন? দেন আসি ম্যানেজমেন্ট অফ শকের একটা নর্মাল শকের একটা পেশেন্ট দেখলে, আমি টাইপ আকারেও পড়াবো, কিন্তু নর্মাল শকের একটা পেশেন্ট দেখলে আপনি আপাতত কিভাবে ম্যানেজ করবেন। আপনি বুঝতে পারতেছেন না কোন শকে আছে, মনে করেন আপনি মেডিকেল লাইনের ধারে কাছেও নেই, তাহলে কিভাবে ম্যানেজ করবেন? মূলত তার যদি প্রেশার কম থাকে হুম হুম। তাহলে আমরা প্রেশার কমানোর জন্য স্যালাইন দিতে পারি। না, আপনি মেডিকেল লাইনের বাইরে, মেডিকেল লাইনের বাইরে। ফার্স্টলি আপনি ইমার্জেন্সি কল করবেন, ইমার্জেন্সি কারো 999 বলে না, যে দেশে যেটা চলে। ফার্স্টলি আপনি ইমার্জেন্সি কল করবেন। সেকেন্ডলি আপনার হচ্ছে পেশেন্টকে একটা এমন জায়গায় রাখবেন যেখানে সে কমফোর্ট পজিশন ফিল করে, রেস্ট ফিল করে। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় দেখা যায় সে টাইট জামা পরে, সেটা হচ্ছে ইয়া করে দিতে হবে, লুজ করে দিতে হবে। যদি বেল্ট পরা থাকে বা শু পরা থাকে, তাহলে উষ্ণ জিনিস তাকে দেয়া। হ্যাঁ আর যদি বেশি গরম হয়ে যায় তখন তার গায়ের জামা টামা খুলে বা একটু ঠান্ডার ব্যবস্থা করা। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা ABCDE 4টা ধাপ করতে পারি। যেমন এয়ারওয়েল কন্ট্রোল, সে নিঃশ্বাস নিতে পারছে কিনা সেটা দেখতে পারি। যেমন অনেক সময় দেখা যায় খেতে খেতে গলায় আটকে যায়, আমরা কি করি বার্পিং পদ্ধতিতে সেটা বের করি। বার্পিং কিভাবে বলেন তো? এভাবে পেটে চাপ দিয়ে তারপরে হচ্ছে আপনার রুগীকে বা বাচ্চাকে কতক্ষণ ঝাঁকাই, বা বাচ্চাকে এভাবে উল্টা করে পিঠের উপরে করি। যেমন অনেক সময় দেখা যায় বাচ্চা জন্ম নেয়, নিয়ে কান্না করে না, কি করে পাটা উল্টা করে ধরে পিঠের উপরে বাড়ি দেয়। কেন দেয়? হ্যাঁ, ভিতরে আপনার হচ্ছে অ্যামনোটিক ফ্লুইড, যেটা মায়ের পেটে বাচ্চাকে নিউট্রিয়েন্টস দেয়, অতিরিক্ত যখন জমে থাকে। অথবা দেখা যায় কি বাচ্চা পেটের ভিতরে পায়খানা করে, যেমন পোস্টার্ন বাচ্চাগুলো কি করে পেটের উপরে ভিতরে পায়খানা করে, ওইটাই খেয়ে ফেলে। বুঝতে পারছেন? যেমন 42 উইক পার হয়ে যায় না, অনেক সময় মায়ের আর ডেলিভারি হয় না, সেই ক্ষেত্রে কি হয় আপনার পেটের ভিতরেই পায়খানা করে, পেটের ভিতরে পায়খানা খেয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে বাচ্চা কান্না নাও করতে পারে, যার ফলে কি করে পা উল্টা করে পিঠের উপরে বাড়ি দেয়, যেটাকে বলে নিউকোনিয়াম স্টেইন। হ্যাঁ, তো তার এয়ারওয়েটা কন্ট্রোল করতে হবে, ব্রিদিং প্যাটার্নটা দেখতে হবে, ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে? তার যে ডিসএবিলিটিগুলো আছে, যেমন ক্লথ যেটা আছে, যেটার কারণে ডিসেবল ফিল করতেছে, যেমন গলায় কিছু আটকে থাকলে আপনার কি হয়, বাধাপ্রাপ্ত হয় না, ডিসেবল ফিল হয় না, ওইটাকে রিমুভ করতে হবে। ঠিক আছে? আর দেন এনভায়রনমেন্ট কন্ট্রোল করতে হবে, মানে ও যদি কোনো ক্রাউডেড এনভায়রনমেন্টে থাকে, এখন আপনি শকে চলে গেছেন কেন দেখলেন, সামহাউ আপনি যাকে মানে ধরেন আপনি যাকে খুব পছন্দ করেন সে চলে যাচ্ছে, যেটা আপনি চাচ্ছেন না, সে কারণে কি হবে আপনি কষ্ট পাবেন, যার ফলে শকে চলে যাবেন। দেন আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার ওই যে এনভায়রনমেন্টে পড়লেন, ধরেন আপনি পড়লেন ওই মতিঝিলের মতো কোনো জায়গায় যেখানে অনেক ক্রাউডেড, সেখানে কি আপনি আরো অসুস্থ হয়ে যাবেন না? তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই কমফোর্ট পজিশনে নিয়ে যেতে হবে, কমফোর্ট এনভায়রনমেন্টে নিয়ে যেতে হবে। তো ফার্স্টলি আপনি কি করবেন, এয়ারওয়ে দেখবেন, ব্রিদিং দেখবেন, সার্কুলেশন দেখবেন, দেখে ওগুলা যে ডিসএবিলিটিগুলো আছে সেগুলো দূর করবেন, দূর করে কি করবেন, তার পরিবেশটা চেঞ্জ করবেন। সাইকোজেনিক শক যে কোনো শকের জন্য। হ্যাঁ, সাইকোজেনিক শক যেমন দেখা যাচ্ছে যে আপনি একটা জিনিস খুব ভালোবাসেন, সেটা ভেঙে গেল, সেই কারণে যে শকে যাবেন, সেটা হচ্ছে সাইকোজেনিক শক। ঠিক আছে? যেমন যদি তার কোনো পেইন থাকে সেটা রিমুভ করার চেষ্টা করবেন। ঠিক আছে? দেন আপনি নার্স হিসেবে কি করবেন, অ্যাজ এ নার্স আপনি কি করবেন, মানুষ হিসেবে যা করার তো করে নিচ্ছেন, এখন নার্স হিসেবে কি করবেন? নার্স হিসেবে আপনি কি করবেন, যে পেশেন্টের পালস রেট, বিপি, হ্যাঁ একসাথে ভাইটাল সব চেক করে নেবেন। হ্যাঁ, যে কোনো পেশেন্ট আসলে আপনারা যদি কোনো হসপিটালে চাকরি করবেন, আগে ভাইটালস দেখবেন, যে তার কি কি ভাইটালস প্রবলেম আছে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস আছে কিনা, এগুলো দেখবেন। দেখে তারপরে হচ্ছে ডক্টরকে দিবেন, ডক্টর ডায়াগনোসিস করবে, বা আপনি ডায়াগনোসিস করবেন যে অ্যাকচুয়ালি কি হয়েছে, সেটা ডক্টরকে জানাবেন। হ্যাঁ, ট্রিটমেন্ট ডক্টর দিবে। নার্স আর ডক্টর দুইটাই আলাদা পার্ট, কখনোই নার্স ডাক্তারের নিচে না। কেন কেন কারণ আপনি কেমিস্ট্রিতে অনার্স করছেন আর ডক্টর ফিজিক্সে অনার্স করছে, তাহলে কেমিস্ট্রি আর ফিজিক্স সাবজেক্টই যেখানে এক না, ট্রিটমেন্ট আর ম্যানেজমেন্ট সাবজেক্টই যেখানে এক না, সেখানে আমরা তাদের নিচে কীভাবে যাই?
বুঝতে পারছেন? বাংলাদেশে প্রেক্ষাপট বাদে সব জায়গায় কিন্তু এই রুলসটাই চলে। আগে নার্সের কাছে যাই বাইরে দেশে, তবে আমরা এসে না আগে ডাক্তারের কাছে যাই। সেটাই, কারণ আমরা একটু বেশি অ্যাডভান্স। তবে একটা জিনিস খেয়াল করবেন, অনেক নার্স আছে তারা ডাক্তারের থেকে অনেক অনেক বেশি জানে, অনেক কিছু বুঝে। তো যাই হোক, অ্যাজ এ নার্স হিসাবে আপনি ভাইটালসটা চেক করবেন, ঠিক আছে? আর কোনো ইনজুরি আছে কিনা এটা দেখবেন, যে তার শকটা কেন হয়েছে। হইতে পারে স্পাইনাল ইনজুরি, হতে পারে ব্রেইন ইনজুরি। হ্যাঁ, সব কিছু অবজার্ভ করবেন। অবজার্ভ করে তখন ইন্টারভেনাস লাইন, ফার্স্ট ম্যানেজমেন্ট হচ্ছে ইন্টারভেনাস লাইন। হ্যাঁ, আইভি লাইন স্টার্ট করে দিবেন। আইভি লাইন কিভাবে করতে হয় আজকে আমি আপনাদের এটা শিখিয়ে দিব। ক্যানোলা হতে পারে, বাটারফ্লাই হতে পারে, আপনি নিডল দিয়েও দিতে পারেন, ঠিক আছে? দেন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফার্স্ট এইড দিতে হবে যদি ইনজুরি থাকে। যেমন আপনার ব্লিডিং হচ্ছে, আপনি আইভি লাইন করেন আর যাই করেন কোনো লাভ তো নাই যদি ব্লিডিংটা স্টপ না করে। যেমন আপনার গুলি হয়েছে, লাগছে, গুলি লাগলে কি করবেন? ব্লিডিংটা স্টপ করবেন। নাকি যে আমি একটা মানে মজার কথাই বলি, সাউথ ইন্ডিয়ান একটা সিনেমায় দেখলাম যে ছুরিটা গরম করে ওই জায়গাটায় দিয়ে দিচ্ছে। কেন দেয় বলেন তো? ইনফেকশন না হওয়ার জন্য। ইনফেকশন না হওয়ার জন্য, ব্লিডিং বন্ধ করে, ইনফেকশন যেন না হয়। কারণ এখানে গরম দিলে ওইখানকার হ্যাঁ, আর হসপিটালে আপনি যেটা দেখবেন যে ডায়াথার্মি ইউজ করা হয়, একটা জিনিস ডায়াথার্মি অপারেশনের সময়। অপারেশন করলে কি হয়, আপনার ওই জায়গাটা কি ব্লিডিং হয়, তাহলে ব্লিডিং হলে কি পেশেন্ট মারাও যেতে পারে। ডায়াথার্মি। আমি গ্রামের একটা ওটিতে মানে কইতেছিলাম, না আমরা বলি ডায়াথার্মি, এখন ওদিকে কি বলে আমি জানি না। তো ডায়াথার্মি ইউজ করা হয়, কেন ইউজ করা হয়? কারণ পুড়িয়ে দিলে ওই জায়গাটায় ব্লিডিং হয় না, বুঝতে পারছেন? তাহলে আগে কি করতে হবে? ব্লিডিং অফ করতে হবে। আপনি যদি পোড়ানোর সাহসও না পান, অ্যাটলিস্ট কিছু একটা তো দিয়ে রাখবেন। যেমন আমার হাতে ব্লিডিং হচ্ছে, আপনি একটা ব্যান্ডেজ তো দিয়ে রাখবেন, বা টিস্যু টিস্যু কিছু একটা দিয়ে রাখবেন, যেন বাধাপ্রাপ্ত হয়, ব্লিডিং কম হয়, তাই না? দেন আসি আমরা হচ্ছে ফার্স্ট এইড দেব। তাহলে আপাতত পেশেন্ট ম্যানেজ হয়ে গেল, তাই না? আপনি আইভি লাইন দিলেন, ফার্স্ট এইড দিলেন, তার ব্লিডিং অফ করলেন, তাহলে আপাতত পেশেন্ট ম্যানেজ হয়ে গেল। তার মানে কি হলো? তার যে শকটা বা সে যে শকে গেছে তার সাইন সিমটম কি হবে? আস্তে আস্তে রিডিউস হওয়া স্টার্ট করলে দেন আপনি ডক্টরকে ডাকবেন তার পরবর্তী ট্রিটমেন্টের জন্য। বুঝা গেছে? তাহলে অ্যাজ এ নার্স আপনার দায়িত্ব কি? একটা পেশেন্ট শকে গেলে কি কি করবেন প্রথম থেকে একজন একটু গুছিয়ে বলেন, আপনারা কি বুঝলেন? মূলত ওই যে আপনি ভাইটাল সাইন আমরা সবকিছু পরিমাণ করে প্রথমে ইমার্জেন্সি কল করবেন, ঠিক আছে? আশেপাশে ধরেন আপনার একটা পেশেন্ট বঙ্গোপসাগরে শকে চলে গেল, দেখা গেল সাগরে গেল, গিয়ে একটা বড় একটা হাঙর দেখলো, হাঙর দেখলে সে খুব ভয় পেয়ে গেল, সাইকোজেনিক শকে চলে গেল। হাঙ্গরের কাছ থেকে বাঁচাইতে হবে। হাঙ্গরের কাছ থেকে তো সে বেঁচে ফিরে আসে, বাট ফিরে আসার ফলে যে ট্রমাটা খাইলো, বা হাঙ্গর দেখা গেল একটা কামড় দিয়ে দিল, দিলে তার ব্লিডিং হইলো, ফ্লুইড লস হইলো, শকে চলে গেল। আচ্ছা, তারপরে কি করবেন? ইমার্জেন্সি কল করবেন, কল করে কি করবেন? ব্লিডিং অফ করবেন, তাই না? ব্লিডিং অফ করে যদি আইভি চ্যানেল চালু করার সিস্টেম থাকে আইভি চ্যানেল চালু করে দিলেন। এই যে উখিয়াতে নার্সরা চাকরি করে না বিভিন্ন প্রজেক্টে, আপনি ধরেন ওখানে চাকরি করতেছেন, ওখানে কি অপারেশনের, আমি তো দেখছি বিভিন্ন অপারেশনের তো এরকম ব্যবস্থা নাই, মানে একেবারে নর্মাল কিছু হসপিটাল। তারপরে কি করবেন? আপাতত ম্যানেজমেন্টগুলো দিয়ে তারপরে তো সে কক্সবাজার বড় হাসপাতালে পাঠাবেন, তাই না? তো আপাতত কি কি ম্যানেজমেন্টগুলো দিবেন একজন গুছায় বলেন, মানে অ্যাজ এ নার্স হিসেবে একটা শকে যাওয়া পেশেন্ট দেখে আপনি কিভাবে বুঝবেন? প্রথমে তার বিপি আর সবকিছুই মনিটরিং করবো। মনে করেন তার যদি হাসপাতালে থাকি, মানে তার যদি শ্বাসকষ্টের সমস্যা হয় সেখানে অক্সিজেন সাপোর্ট দিতে হবে। প্লাস বিপি যদি কম থাকে এখানে কি রক্ত বন্ধ, হ্যাঁ রক্ত বন্ধ করতে হবে। তারপরে কোনো ইনজুরি থাকলে এগুলা তো আপনার ব্যান্ডেজ যেটা করা লাগে আর কি এটা করতে হবে। কি করতে হবে? কি কি করা লাগে? ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হলে আপনি কিভাবে স্টপ করবেন?
ব্যান্ডেজ করে দিতে হবে, যেমন তার ব্লিডিংটা বন্ধ করা যায়। আর এই এতটুকু। আর যদি বিপি খুবই কম থাকে সেক্ষেত্রে কি আমরা যেমন জানি, যেমন স্যালাইন ট্যালাইন কি সাপোর্ট দেওয়া যাবে, ডিএনএস বা নর্মাল স্যালাইন দেওয়া যাবে? না, এটা বিপি কম থাকলে আপনি আইভি করবেন, আইভি লাইন দিবেন। নার্স করতে পারবে কিনা এটাই বললাম। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপট বাদে করতে পারবে, তাহলে ঠিক আছে, এটা করতে হবে যদি বিপি কম থাকে। কারণ ইন্টারন্যাশনাল নিয়মে করতে পারবে। আমরা পড়ি ইন্টারন্যাশনাল, কাজ করি বাংলাদেশি, বিষয়টা এরকম। সে ব্যথা পাইছে মনে করেন, ডক্টর আসলো না, সেখানে তো আমরা ইনজেকশনও দিতে পারি, কিন্তু দেওয়া যাবে কিনা নার্স হিসেবে? হ্যাঁ, সমস্যা। তাহলে দেখা যাচ্ছে আমার হাত কেটে গেল, তাহলে কি আপনি স্যাভলন দিবেন না? ডাক্তারের জন্য অপেক্ষা করবেন সে কি অর্ডার দেয়? নার্স হিসেবে না তো। দেখা যায় অনেক সময় আমরা আইসিইউতে ডিউটি করি, ডাক্তারকে আমরা বলি স্যার ব্রিদিং প্যাটার্ন খারাপ, এড বক্সে দেওয়া লাগবে, বলে দিয়ে দেন। মানে রোগীর রোগীর অল এভরিথিং নার্স জানে। রোগীর পজিশন অনুযায়ী ম্যানেজমেন্ট করতে হবে। খালি ওইটুকু দিয়ে দেন, বাকিটা কিন্তু নার্সের। হ্যাঁ, বাকি সবই নার্স জানে। মানে রোগীর পজিশন অনুযায়ী ইয়া করতে হবে। আমরা পেশেন্ট দেখে বলে দেই ও মনে হয় টিকবে না, ও মনে হয় টিকবে, এরকম। কন্ডিশন ওইরকম। পেশেন্টের একটা কন্ডিশন নার্স অল অ্যাবাউট জানে, কারণ তার একদম 24 ঘন্টা ডিউটির মধ্যে সবকিছু তার ডিটেলস ওইভাবে তারপরে ওই রকমের। দেখা যায় অনেকে কেয়ার গিভারের চাকরি করে না, অনেক ছেলেরা মেয়েরা করে, কিন্তু এখন কিন্তু বাংলাদেশের চাকরিটা অনেক জনপ্রিয়তা পাচ্ছে। হ্যাঁ, 20,000 30,000 মান্থলি কামাচ্ছে এক একজন। 12 ঘন্টা ডিউটি করে 15,000 টাকা পায়, একজন পেশেন্ট নিয়ে বসে থাকে, কি একটা বাচ্চা নিয়ে বসে থাকে। আগে কিন্তু ছিল না। বাইরের কান্ট্রিতে এরকমের আছে। হ্যাঁ, ওরা তো নিজেদের বাবা মাকে, সত্যি কথা বলতে টু বি অনেস্ট, ওরা কিন্তু নিজেদের বাবা মা বা স্পোজা যারা থাকে তাদের কিন্তু অতটা দেখাশোনা করে না। তারা তারা না টাকার গরম না বিষয়টা, তাদের মেন্টালিটি এরকম সেট আপ যে আমি আমার বাবা মার কথায় চলবো না। দেখা যাচ্ছে আপনি একটা ভুল করতেছেন, আপনি কি করতেছেন, ধরেন সাপোজ আপনার কোনো একটা নেশা আছে, আপনি চাবেন না অবশ্যই আপনার সন্তান সেই নেশাটা করুক। একটা এন্ড অফ দ্য এজে এসে আপনি এটা চিন্তা করবেন যে আমি এই ভুলটা করছি, আমার সন্তান যেন এই ভুলটা না করে। এটা বাইরের দেশ হোক বাংলাদেশ হোক, সব জায়গার বাবা মার ক্ষেত্রে এক। আপনি যখন বাধা দিতে যাবেন তখন আপনার সন্তান এসে বলবে কি যে তুমি খাইছো, আমি কেন খাইতে পারবো না, রিঅ্যাক্ট করে আর কি, মানে পাল্টা জবাব। হ্যাঁ, এই জন্য তারা তাদের মতো থাকে, তাদের একটা সোশিয়াল কমিউনিটি থাকে, তারা ওই কমিউনিটিতে গিয়ে থাকে, তাই না? তো তাদের বাবা মাকে তারা দেখাশোনা করতে চায় না, এই জন্য একটা কেয়ার গিভার বা ন্যানি রেখে দেয়। বাংলাদেশেও কিন্তু অনেক আছে। আবার দেখা যায় যে দুই হাজব্যান্ড ওয়াইফ দুইজনই চাকরি করে, দেখাশোনা করার লোক নেই, মাটা অসুস্থ, একজনকে সেট করে নেয়, বিভিন্ন কারণ থাকতে পারে। তো যারা কেয়ার গিভারের কাজ করে, ধরেন আপনার পেশেন্টের হচ্ছে ব্যাক পেইন আছে, ব্যাক পেইন হচ্ছে বা খারাপ লাগতেছে, তখন আপনি ইনস্ট্যান্ট ডাক্তার কোথায় পাবেন? পাবেন না। তাহলে অ্যাজ এ নার্স আপনাকে সেবা দিতে হবে। আপনার পেশেন্ট শকে চলে গেছে, অ্যাজ এ নার্স আপনাকে ট্রিটমেন্ট স্টার্ট করে দিতে হবে, তাই না? নার্সের বিভিন্ন কোয়ালিফিকেশন আছে, বিভিন্ন কোয়ালিটিস আছে। নার্স গুড অ্যাডভাইজার, গুড ডিসিশন মেকার, তাই না, গুড টিচার, যে কোনো কিছু। তাহলে শকের বিভিন্ন কারণ, শক কেন হয়, কী জন্য হয়, সব তো বোঝা গেছে, তাই না? এখন শকের যে টাইপগুলো আছে সেই টাইপ অনুযায়ী আপনারা যেটা করবেন, যেমন নিউরোজেনিক শক কী কী কারণে হতে পারে, এগুলার একটা অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসবেন যে এই কারণে নিউরোজেনিক শক হয়। শুধু নিউরোজেনিক না, যে কয়টা শক বলছি সেই কয়টাই, 6টা শকই। যেমন আপনার সাইকোজেনিক শক কী কী কারণে হতে, 6টা না, সরি 9টা শক। যেমন অ্যানাফাইলেটিস শক কেন হইতে পারে, 9টা হাইপোভোলেমিক, নিউরোজেনিক, হেমোরেজিক, রেসপিরেটরি, সাইকোজেনিক, কার্ডিওজেনিক, মেটাবলিক, সেপটিক, অ্যানাফাইলেটিক। হেমোরেজিক, ব্লিডিং শক, এগুলো কেন হয়? যেমন ধরেন হার্টের সমস্যা কেন হয়, কার্ডিওজেনিক শক কেমন হয়, হার্টের সমস্যার জন্য। হার্টের সমস্যা কেন হয়? ব্লক থাকতে পারে বা হার্টে ইনফেকশন হইতে পারে। আপনার ডেঙ্গু হলো, ডেঙ্গু কি করলো, আপনার ব্লাডের মাধ্যমে গিয়ে হার্টের মাসেলে এফেক্ট করলো, তাহলে কি হয়ে গেল, ডেঙ্গু মায়োকার্ডাইটিস, মানে হার্ট কি হবে, ইনফেক্টেড হবে। এখন হার্টে যদি ইনফেকশন হয় মানে ব্লাড পাম্প করবে না, ব্লাড পাম্প না করলে কি হবে, আপনি শকে চলে যাবেন।
তবে ডেঙ্গুর দুইটা সাইন আমি বলে রাখি, মায়োকার্ডাইটিস আর এনকেফালাইটিস রেয়ার কেস, মনে হয় 1% বেঁচে থাকে। 1% মানুষ বাঁচে, তাও লাখের উপরে, বাকি সব মারা যায়। এখনো পর্যন্ত এটার কোনো মানে আপনার হচ্ছে কোনো প্রিভেন্টিভ মেজারমেন্ট বা আপনার হচ্ছে প্রিকশন কিছুই আবিষ্কার হয়নি। এটা একদমই নতুন ভেরিয়েশন। ডেঙ্গু কিন্তু খুবই খারাপ। তাহলে এখন আপনাদের যেটা পড়াবো সেটা হচ্ছে, এটা কি চেনেন? ক্যানোলা। শখ হলে কি করতে হবে? ক্যানোলা করতে হবে। শখ হলে আগে ধরবেন, ধরেন একটা পেশেন্ট আপনার শাহবাগের মোড়ে শখ হয়ে পড়ে গেল, এই যে আন্দোলন হচ্ছে, আন্দোলন করতে করতে শখে হয়ে পড়ে গেল, ধরে ক্যানোলা করে দেবেন আগে? আচ্ছা ঠিক আছে। এখন ক্যানোলার ক্লাসে কে কে ছিলেন আগে? আগে কে কে ছিলেন? কি কি জানেন? আপনি ছিলেন, আমার চেহারা মনে আছে, আপনি ছিলেন, আপনিও ছিলেন। এখন আপনারা বলেন ক্যানোলা সম্পর্কে আমি কি পড়াইছিলাম? 2টা ক্লাস নিছি আমি ক্যানোলা। আচ্ছা এখানে এসে বলেন ক্যানোলা কয়টা আছে, কয় প্রকার, ক্যানোলা কি? দেখি আপনারা কি কি বুঝলেন, আমি অ্যাজ এ টিচার কতখানি সাকসেসফুল ছিলাম। ক্যানোলা কিভাবে করতে হবে এটা না হলেও 50 বার মুখস্থ করাইছে আপনাদের। ক্যানোলা হচ্ছে কি, ক্যানোলা জিনিসটা কি? ইন্ট্রাভেনাস লাইন করার জন্য যেটা সাহায্য আমরা নিই সেটাই হচ্ছে ক্যানোলা। ক্যানোলা হচ্ছে একটা ক্যাথেটার টাইপ একটা জিনিস। এই যে এটাও কিন্তু ক্যাথেটার, এটার ভিতরে কিন্তু সুই থাকে না, ইনজেকশন থাকে না। বেশিরভাগ পেশেন্ট পার্টি কি বলে যে সুই মনে হয় গুতা লেগে নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে। আসলে কিন্তু সুই থাকে না, থাকে কি আপনার ক্যাথেটারটা থাকে, ভিতরে যে প্লাস্টিকের আবরণ এটা থাকে। ক্যানোলা দিয়ে আমরা কি করি? ইন্ট্রাভেনাস রুট করি। ইন্ট্রাভেনাস কি? রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এখন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে বিভিন্ন রুট আছে, ওরাল আছে, নেজাল আছে, ইন্ট্রাভেনাস আছে, আইএম আছে, তারপরে আপনার হচ্ছে সাবলিঙ্গুয়াল আছে। বিভিন্ন প্রকারে আমরা একটা পেশেন্টকে ইনফেকশন দিয়ে থাকি, আপনার হচ্ছে ওষুধ দিয়ে থাকি। এখন এই আইভি ক্যানোলার মাধ্যমে আমরা কি করি? ইন্ট্রাভেনাস দিয়ে থাকি বা ভেইনের মাধ্যমে ইনজেকশনগুলো দিয়ে থাকি। ভেইনের মাধ্যমে যে ইনফেকশন দিই সেটা কিসের মাধ্যমে দিই? ক্যানোলার মাধ্যমে দিই। এখন এই যে আইভি ক্যানোলা, এটার আবার বিভিন্ন সাইজ আছে। কেন আছে বলেন তো? বিভিন্ন এইজ, বিভিন্ন ভেইন, বিভিন্ন কারণের জন্য আমরা বিভিন্ন কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আপনার বিভিন্ন টাইপের ক্যানোলা ইউজ করে থাকি। কারণ আপনার বডির সাইজ আর একটা ছোট বাচ্চার বডির সাইজ কখনো এক না, তাই না? তাহলে তার হাতটাও ছোট, তার ভেইনটাও আমাদের থেকে ছোট, তার ক্যানোলাটাও হবে ছোট, তাই না? তাহলে ক্যানোলা শুরু কত থেকে? 16G থেকে 24, তাই তো? 16G থেকে 24G। এখন 16G কোনটা, 24G কোনটা? সবচেয়ে মোটা যেটা, মোটা নিডল সমৃদ্ধ ইনজেকশন যেটা, সেটা হচ্ছে 16G। 16G সাধারণত ব্লাড ডোনেশন, আর ব্লাড কালেকশন। যারা ব্লাড দিচ্ছেন তারা জানেন ইনজেকশনটা কিন্তু অতিরিক্ত মোটা থাকে, যশোরের দিকে বলে না বাঁশসুই, ওই টাইপের থাকে। ব্লাড কে কয়বার দিচ্ছেন? আমি 9 বার দিচ্ছি। আমি চাইলেই দিয়ে দিছি, এরকম ছিলাম। আসলে এক্সেসিভ পরিমাণ দিয়েছি। আমার হাজবেন্ড বলতেছে এখন আর দিও না, মানে তোমার আপনাদের স্যার চিনেন আপনাকে, আর দিও না, তুমি অনেকবার দিয়ে ফেলছো। মানে আমি দেখা যেত কি যে চাইতো দিয়ে দিতাম, মানে আমার যদি 3 মাসের মধ্যে না চাইতো আমার চাইলেই দিয়ে দিতাম। লাগবে, আচ্ছা ঠিক আছে আমি আসি দিয়ে দিচ্ছি, এরকম ছিলাম। তাহলে ব্লাড কালেকশনের জন্য যেটা, সেটা হচ্ছে 16G। 18G কোনটা?
অপারেশন ওটিতে যেটা ব্যবহার করা হয়, ঠিক আছে, ওটিতে যা র্যাপিড ফ্লুইড ইনজেকশন। র্যাপিড ফ্লুইড ইনজেকশন মানে র্যাপিডলি ফ্লুইড ঢুকাইতে হবে বডিতে। দেখা যায় ওটি করলে কি হয়, প্রচুর ব্লাড লস হয় না, বা দেখা যায় একটা পেশেন্টের অতিরিক্ত মানে এক্সেসিভ ডায়রিয়া হয়ে গেছে, ডায়রিয়া শকে চলে গেছে, অতিরিক্ত ব্লাড খায় না, তাহলে তার বডিতে কি করতে হবে, আমার র্যাপিডলি আয়রন ড্রপ ঢুকাইতে হবে বা আয়রন ঢুকাইতে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে আপনার কি কোন ক্যানোলা ইউজ করবো, 18G। আমাদের বিভিন্ন ক্যানোলার টাইপ ছিল, সেই সময় ওই ক্যানোলা ধরে ধরে আমরা পড়াইছিলাম, সব ধরনের ক্যানোলা ছিল। তখন তো আমাদের ড্যামই ছিল না, আমরা হাতে হাতে নিজেরা ক্যানোলা করে প্র্যাকটিস করছিলাম। যারা করছিলেন তারা খুবই লাকি। ডামিতে শেখা আর অন দ্য স্পট একজনের হাতে শেখা অনেক পার্থক্য। করছিলাম সবাই করছিলেন, মানে খুব ইন্টারেস্টের সাথে করছিলেন, যেটা আমার খুব ভালো লাগছিল, যে মানে এক একজন খুব উৎসাহের সাথে ক্যানোলা করতেছিলেন, কেউ আউ না কইরা শরীর নিজে মানে নিজেরাই হাত বাড়ায় দিচ্ছে যে ম্যাডাম আমারটা করেন। আমারটা দিছিলেন প্রথম, আর আমারটা এখানে তো হয়েছে। হ্যাঁ, আমি রাজি আছি ভাই। দেন হচ্ছে না, আজকে ডামির উপরে এক্সপেরিমেন্ট হবে। এরপরে হচ্ছে 20G, এটা জেনারেল ইউজের জন্য ব্যবহার করা হয়। জেনারেলি আপনার হচ্ছে ইনজেকশনের জন্য ব্যবহার করা হয়। যারা বড় পেশেন্ট থাকে তাদের 20 অথবা 22 কাটে যায়, যাতে ভেইনটা একটু চিকন। আবার অনেক সময় দেখা যায় আমরা সুযোগের সদ্ব্যবহার করি। সুযোগের সদ্ব্যবহার কেমন, বাচ্চাদের ভেইন একটু মোটা থাকে, 22 দিয়ে দিই, কারণ বাচ্চা আইসিইউতে আছে মানে অনেকদিন ভর্তি আছে, আইভি করতে করতে তার আর আইভি করার লাইন থাকে না, তাহলে মোটা একটা দিয়ে দিই যেন অনেকদিন টেকে, এই জন্য। তারপরে আছে কি 22G, এটাও অ্যাভেলেবেল জেনারেল ইনজেকশন। এখন এরপরে আসি আমরা 24G। 24 হচ্ছে টোডলার, নিউবর্নেরও দেই, টোডলার টু নিউবর্ন। হ্যাঁ, নিউবর্নের আমরা 24 ইউজ করে থাকি। 24 ক্যানোলাটা একদম ছোট, মানে এই ক্যানোলার এই যে এতটুকু। হলুদ কালার হ্যাঁ, আর 26টা হচ্ছে আরো ছোট। 26 ভাই হুম, একটু নিউ নেট একদম নিউ নেটের যে ক্যানোলা, থেকে 28 মাথায় দেওয়া হয় যখন হাতে পায়ে ভেইন পাওয়া যায় না। মাথায় আবার ক্যানোলা করার আরেকটা ট্রিক্স আছে, মাথায় ভেইন আর আর্টারি কিন্তু ভেসে থাকে, মাথায় তো আর মাসল নাই, ভেইনও ভেসে থাকে, আর্টারিও ভেসে থাকে। এখন আর্টারি আর ভেইন আপনি কিভাবে বুঝবেন, আটার ভিতরে থেকে আছে, ভেইন আছে উপরে থেকে। এটা একটা কারণ। আর একটা যেটা কারণ সেটা হচ্ছে আর্টারি একটু লালচে লালচে দেখতে হয়, আর ভেইন একদম নীলচে নীলচে কালো টাইপের হয়, কারণ ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে এই জন্য। হুম, যদি আপনি মানে ভেইনের পরিবর্তে আর্টারিতে পিক করে ফেললাম, করে ফেলেন, সেই ক্ষেত্রে সেখানে যদি ইনজেকশন বা যে কোনো মেডিসিন অবশ্যই প্রবলেম হবে। আপনি দেখেই বুঝতে পারবেন, সেটা হচ্ছে আপনি যখন ক্যানোলাটা ওয়াশ দিবেন তখন দেখবেন পুরো এরিয়াটা সাদা হয়ে যায়, কারণ আর্টারি মানে কি, আর্টারিতে কোনো ইহা নাই, কৈশিক জালিকা নাই, যার ফলে কি হয়, ব্লাডটা র্যাপিডলি সাপ্লাই হয়, ঠিক আছে। আর্টারিতে আপনি যদি পিক করেন মাথায়, তাহলে দেখা যাবে যে র্যাপিড ব্লাড আসতেছে, দ্রুত মানুষ খুব দ্রুত, মানে ফিনকি দিয়ে রক্ত আসা যেরকম না, ওই রকম আসতেছে। 1 নাম্বার, এটা দেখেই আপনি বুঝতে পারবেন, ব্লিডিং প্যাটার্ন দেখে। আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনি তারপরেও বুঝতে পারলেন না, আপনি কি করবেন, ওয়াশ দিবেন। ওয়াশ দিলে দেখবেন কি, যেখানে আপনি ক্যানোলাটা করছেন ওই জায়গাটা সাদা হয়ে যাবে, একদম সাদা হয়ে যায়। আর 3 নাম্বার হচ্ছে আপনি ফ্লুইড দিলে ফ্লুইডটা কিন্তু ভিতরে যাবে না, উল্টা ব্যাক চলে আসবে। রক্ত মানে এখানে হ্যাঁ, কারণ রক্তের ফোর্স আপনার ফ্লুইডের ফোর্স থেকে অনেক বেশি থাকবে, বুঝতে পারছেন। আর যদি আপনি তারপরে অতিরিক্ত বেশি ফ্লুইড ফোর্স জোর করে ইনজেকশন করেন, তাহলে ওই জায়গাটা আস্তে আস্তে সাদা হয়ে যাবে ব্লাডের অভাবে। সেই ক্ষেত্রে মানে আর্টারিতে দেওয়া যাবে না। না না, আর্টারি তো অবশ্যই দেওয়া যাবে না, ইন্টারভেনাস ভেইনে দিতে হবে। আর্টারি কখনোই পিক করে না, আর্টারি পিক করে আপনার হচ্ছে এবিজি করার জন্য, বা আপনার হচ্ছে আর্টারিয়াল ব্লাড গ্যাস, মানে একটা ব্লাডে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে, কি পরিমাণ অক্সিজেন আছে, ওটা জানার জন্য, বুঝতে পারছেন। এখন কোনটার কালার কি আপনারা বলেন, এটাও পড়াইছিলাম। 16Gর কালার কেমন? হুম, গ্রে কালার হ্যাঁ হয়েছে, নীল হ্যাঁ এটা হলো গ্রিন,
গ্রিন, সরি গ্রিন, সবুজ। আচ্ছা, সবুজ। এটা হচ্ছে আপনার পরেরটা হলো পিঙ্ক, গ্রিন, তারপরটা হলো এটা ইয়েলো। সরি সরি সরি, ব্লু ঠিকই তো আছে। ঠিক আছে, এটা হচ্ছে ইয়েলো, হ্যাঁ পার্পল বা ভায়োলেট। ও 20 হলো পিঙ্ক, হুম, আর 22 হলো ব্লু। তাহলে এই ক্যানোলাটা কি ক্যানোলা? এটা হলো 22, 26 কি ম্যাডাম? পার্পল। যেটা হলো আপনার ভায়োলেট, পার্পল। হুম, এটা দিয়েছি আপনি যেটা দেখাচ্ছেন। হুম, এটা আমার টু বি অনেস্ট পার্টগুলো আমারও ঠিকভাবে মনে থাকে না, নাই থাকতে পারে, যে কারণে আমি ভুলে যাই, সেজন্য আমি একটু খুলে রাখছি। লেখা হয়েছে, মুছে ফেললাম। এখন এই ক্যানোলা বিভিন্ন পার্ট আছে, যেমন এই বোতলের পার্ট আছে না, উপরের অংশ, মুখ, বোতলের মুখটি, মুখ, তারপরে হচ্ছে বোতলের নিচের অংশ, এরকম ক্যানোলার বিভিন্ন পার্ট আছে। তার মধ্যে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে আপনার, এটা কি ক্যাথেটার, আর এটা হচ্ছে নিডল, ক্যাথেটার, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্লাশিং, নিডল, ক্যাথেটার, ব্লাশিং, এই যে এই এরিয়াটা, এটা হচ্ছে ব্লাশিং, ঠিক আছে। আর এটা হচ্ছে উইং, পাখার মতো দেখতে না, উইং, নিডল, ক্যাথেটার, ব্লাশিং, উইং, নিডল, ক্যাথেটার, ব্লাশিং, উইং, চেম্বার বা নিডল গ্রিপ বা ভালভ, ঠিক আছে, ভালভ। এটা নিডল, ক্যাথেটার, ব্লাশিং, উইংস, ভালভ, ঠিক আছে। আর এটা হচ্ছে নিডল গ্রিপ, এটা হচ্ছে ক্যাপ, এটা হচ্ছে কি ফ্ল্যাশব্যাক চেম্বার, ঠিক আছে। আর এটা হচ্ছে স্টপার। যে আমি ইউনিভার্সালে চাকরি করি, অনেক নন ডিপ্লোমা আপুরা বলে গার্ড দাও, প্রথম দিন গেছি বলে কেন ওরা একটা গার্ড দাও তো, এখন আমি তো গার্ড চিনি না, আমার যদি স্টপার বলতো কিংবা আপনার হচ্ছে বলতো, হ্যাঁ কি বলছিলেন? না, ভুল হইতেই পারে, আমার কি ভুল হয় না, স্টপার বলতেন বা আপনার হচ্ছে বলতেন, ক্যাপ বলতেন, তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম। প্রথম দিন দিয়ে যখন আমার ঘাট বলছে আমি চিনি না, বললে তুমি ঘাটও চেনো না, বুঝতে পারছেন। আর এটা হচ্ছে নিডল ক্যাপ, নিডলকে ঢেকে রাখে, তাই নিডল ক্যাপ। তাহলে বোঝা গেছে কি এটা কি? হ্যাঁ, ব্লাশিং, হ্যাঁ পাকা, বাল্ব, ক্যাপ, তারপর হচ্ছে নিডল গ্রিপ, ফ্ল্যাশব্যাক চেম্বার, তারপরে হচ্ছে স্টপার বা ক্যাপ, ঠিক আছে। এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যালে আসছিল, আমাদের ওসপি পরীক্ষা হইতো না। উদাহরণস্বরূপ আমরা বলি স্কুইড গেম খেলা দেখছেন না, ওরকম আমাদের চেয়ার সিটিং খেলার মতো ওসপি পরীক্ষা হইতো, যে 5টা কোয়েশ্চেন ঘুরে 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 লিখতে হইতো, ওইরকম আর কি। ওই রকম একটা পরীক্ষা আমাদের আসছিল, যে ক্যানোলার পার্ট লেখো। মানে ওরকম একটা কোয়েশ্চেন থাকলো, ক্যানোলার পার্ট, ক্যানোলার কাজ, 5 মিনিট সময় দিত, 5 মিনিটে ঘুরে ঘুরে একটা প্রশ্ন লিখতে হতো। তো যারা গভর্নমেন্টে পড়ে বা আপনার হচ্ছে ডিপ্লোমা করে, তারা এই কোশ্চেনগুলো করে। তাহলে বোঝা গেছে ক্যানোলার পার্ট কি, ক্যানোলা কি কাজে লাগে, ক্যানোলা কয় প্রকার, ঠিক আছে, কাকে কোন ক্যানোলা দিব। এখন আপনি তো 18 জি ক্যানোলা অবশ্যই একটা নিউনেটকে অবশ্যই করতে পারবেন না, তো মারাই যাবে ওখানে, হচ্ছে মেইন তাতেও করতে পারবেন না। 22, হ্যাঁ, ওকে যদি হ্যাঁ, এখন একটা পেশেন্টকে ক্যানোলা করতে হবে, আপনি কি করবেন? প্রথমে ধরেন আমি আপনাদের বেডের ইনচার্জ,
আমি আপনাকে বললাম কি যে অমুক পেশেন্টের ক্যানোলা করে নিয়ে আসেন, এখন সেই ক্ষেত্রে আপনি কি কি করবেন? প্রথমত নাম দেখতে হবে, হুম তারপর বেড নাম্বার, কত নম্বর বেডে আছে তা দেখতে হবে, হুম তারপর হচ্ছে মেন্টালি পাশে সাপোর্ট দিতে হবে। মেন্টালি সাপোর্ট না, আপনি পেশেন্টের ঘরে ঢুকবেন, তাকে একটা অভ্যর্থনা জানাবেন না যে আমি ঢুকছি, আসসালামু আলাইকুম, তাকে বুঝাবেন জিনিসটা যে আমি আপনাকে একটা ছোট্ট ইনজেকশন দিব, ইনজেকশনের মাধ্যমে যেন আপনার বডিতে আমি কি করতে পারি, স্যালাইন পুশ করতে পারি। আপনার ভয় পাওয়ার কিছু না, আপনি তেমন ব্যথা পাবেন না। নাইলে আমি গেলাম গিয়ে একটা বাচ্চা মানুষ তো বাচ্চা মানুষই, ওদের তো কাউন্সিলিং করার কিছু নাই, কিছু করলে কিছু বুঝবেও না। কুশল বিনিময় করতে হবে। সে স্বেচ্ছায় হাত বাড়াই দেয়। হ্যাঁ, এখন আপনি যদি যে একটা মানুষকে জোর করে ধরে ক্যানোলা করে দেন, সে তো ভয় পেয়ে যাবে। হ্যাঁ, তারপর কুশল বিনিময় করার পরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ করতে হবে। মানুষের হাতে প্রায় 3 থেকে 4 কোটি ইনফেকশন থাকে, সেটাকে কি করতে হবে? হেক্সিসল ওয়াশ করতে হবে অথবা হ্যান্ড ওয়াশ করতে হবে। এখন কতক্ষণ একজন মানুষ হ্যান্ড ওয়াশ করবে? হ্যাঁ, 20 সেকেন্ড তো হেক্সিসল ওয়াশ করবে, 20 থেকে 30 সেকেন্ড। আর হ্যান্ড ওয়াশ করবে আপনার হচ্ছে মিনিমাম 1 মিনিট, মানে 40 থেকে 60 মিনিট হ্যান্ড ওয়াশ করবে। 40 থেকে 60 সেকেন্ড, সরি 1 মিনিট। আর সে হেক্সিসল ওয়াশ করবে 20 থেকে 30 সেকেন্ড। এটা কিন্তু আসে কোশ্চেন, এটা মনে রাখবেন। হ্যান্ড ওয়াশিং নার্স হোক আর ডক্টর হোক, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বুঝতে পারছেন? এটা তো নাই যেহেতু তাহলে এটাতে দিতে হবে। ভালো একটা ভেইন বের করেন, হ্যাঁ, সবাই যেন পিক করতে পারে, যে এই ভেইনগুলো ভালো। ভালো করে চেক করি। আপনারা ডামিতে পিক করে যতটা উৎসাহ ফিল করছেন, তার চেয়ে বেশি উৎসাহ ফিল করছেন নিজেরা পিক করে, আমার মনে আছে। আমারটাই করছিলাম এখানে, আমার তো একবারে দেখা যায়। সবাইটা পিক করছেন, হ্যাঁ, সবাইটা পিক করছিলেন। তাহলে হ্যান্ড ওয়াশ করতে হবে। এখন একটা পেশেন্টে ক্যানোলা করতে যাবেন, খালি ক্যানোলাটা পিক করে চলে আসবেন? না, কি কি লাগবে এই ক্ষেত্রে? একটা কিডনি ট্রে নিতে হবে। হ্যাঁ, সর্বপ্রথম এক্সিসল দিয়ে হ্যান্ড ওয়াশ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিডনি ট্রে নিতে হবে। এতে আপনার হচ্ছে মাইক্রোপড নিতে হবে, কটন নিতে হবে, ক্যানোলার সাইজ গজ প্রয়োজন নিতে হবে, কোন ক্যানোলা করবো ওটাকে সিলেক্ট করতে হবে, টুনিকেট নিতে হবে বাঁধার জন্য, এতটুকু। ওয়াশ নিতে হবে না? একটা ওয়াশ নিতে হবে, সিরিঞ্জ নিতে হবে, নরমাল ডিস্টিল ওয়াটার নিতে হবে প্রয়োজনে। ডিস্টিল ওয়াটার না, নরমাল স্যালাইন নেবেন, কারণ ডিস্টিল ওয়াটারে পিএইচ বেশি। আচ্ছা, নরমাল স্যালাইন নিতে হবে। ডিস্টিল ওয়াটার ব্যবহার না করাই ভালো। করতে পারেন, করলে সমস্যা নাই, কিন্তু সমস্যা হইতে পারে। দেন আপনি কি করবেন, যে ভেইনটা করবেন আমি একটা দেখাই দিই। এই যে আমি এখন এই ভেইনটা করব, বা আমার কাছে যেই ভেইনটা সুবিধাজনক মনে হচ্ছে, তাহলে এই ভেইনটা যেহেতু সুবিধাজনক মনে হচ্ছে, মানে এই ভেইনটা আমি ক্যানোলা করার জন্য সিলেক্ট করছি। এই ঘন্টাতেই বেশিরভাগ করে। হ্যাঁ, এটা একটু মেইন ভেইন তো, মানে হ্যাঁ, সেফালিক ভেইন মেইন ভেইন তো, এটা হচ্ছে বেশি ভিজিবল, এই জন্য। তোমরা মিস হয় না আর কি। হ্যাঁ, ওখানে। তাহলে আমরা কি করব, আমরা আগে দেখব যে এই কোন ভেইনে আমরা ক্যানোলা করব, ঠিক আছে? দেন তার থেকে কিছু অংশ উপরে আমরা টুনিকেটটা বাঁধবো। ধরে নেন এখানে টুনিকেটটা বেঁধেছি, তাহলে এখন এই জায়গাটা কি আমাকে ডিসইনফেক্ট করতে হবে। তাহলে কি করতে হবে, হেক্সিসল দিয়ে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করা হয়ে গেলে আপনি ক্যানোলাটাকে এভাবে মাপ দিয়ে দেখবেন যে আমার ভেইন পর্যন্ত ক্যানোলাটা মাপ ঠিক আছে কিনা। কারণ আপনার ক্যানোলা যদি ভেইন থেকে চিকন হয়, তাহলে তাতে আইভি ইনফিউশন ভালো হবে। বা ভেইন থেকে যদি আপনার ক্যানোলা মোটা হয়ে যায়, তাহলে কি হবে, আপনার লাইন পাইপ, ধরেন পাইপ থেকে আপনার কি মোটা, আর একটা পাইপ মোটা, তাহলে কি হবে, পাইপটা ফেটে যাবে না, ছিঁড়ে যাবে না, ভেইন রাপচার হয়ে যাবে। তারপরে আপনি কি করবেন, ভেইনটা মাপ নিছেন, নিয়ে পারফেক্ট ভেইনটা আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ঢুকিয়ে দিবেন। ঠিক, এই জায়গাটা শক্ত হয়ে গেছে, এটা অতিরিক্ত শক্ত হয়ে গেছে, প্রচুর পিক করা হয়েছে। এখন কি হবে, প্রথমে ফ্ল্যাশব্যাক চেম্বারে ব্লাড আসবে। কোথায় আসবে, এই ফ্ল্যাশব্যাক চেম্বারে। তাহলে কি করবেন, আপনি নিডলটা এভাবে বের করবেন, আস্তে করে, বেশি বের করবেন না, বেশি বের করলে আবার ইলাস্টিসিটি কমে যাবে। সামান্য বের করবেন, সামান্য বের করে দেখবেন আপনি এখানে ব্লাড আসছে কিনা। যদি এখানে ব্লাড আসে, ফ্ল্যাশব্যাক চেম্বার এবং আপনার এই টপে ব্লাড আসে, তাহলে মনে করবেন আপনার ক্যানোলা হয়ে গেছে। তাহলে আপনি নিডল পুরাটা বের করে ফেলবেন না, তাহলে কি হবে, এখানকার ইলাস্টিসিটি কমে যাবে।
আপনি সামান্য বের করে দেখবেন ব্লাড আসছে কিনা। পরে এইভাবেই থাকবে, পুরাটা বের না করে আপনি ক্যাথেটারটা ভিতরে পুশ করে দিবেন, ঠিক আছে? এখন আপনার পুরোপুরি এখান পর্যন্ত ব্লাড চলে আসছে, ফ্ল্যাশব্যাক পর্যন্ত। এখন আপনি কি করবেন, এখন আপনি যদি নিডলটা রিডিউস করেন তাহলে কি হবে, ব্লাড এসে আপনার ব্লিডিং হয়ে এই জায়গাটা ভরে যাবে। তাহলে কি করবেন, আপনার টিপ অফ দ্য ক্যানোলা এভাবে চেপে ধরবেন। তাহলে কি হবে, আপনার ক্যানোলার যে টপ অংশ ওখান থেকে ব্লাড আসবে না, ব্লিডিং হবে না। চেপে ধরে আপনি কিডনিতে এটা রেখে স্টপারটা রিমুভ করে স্টপার দিয়ে দিবেন। হ্যাঁ, আর এখানে সাপোর্ট দিয়ে দিবেন, মাইক্রোপোর্ট দিয়ে দিবেন। তো প্রথম সাপোর্ট দিয়ে আপনি সেকেন্ড কাজ যেটা করবেন সেটা হচ্ছে ওয়াশ দিয়ে দেখবেন আপনার আইভি যাচ্ছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় ভিতরে গিয়ে সামনের ভেইনটা ভালো থাকে না, হ্যাঁ এরকম ভাঁজ হয়ে থাকে। তাহলে কি হবে, আপনার জায়গাটা ফুলে যাবে। ক্যানোলা না হওয়ার বিভিন্ন কারণ আছে, ক্যানোলা মানে যে আমি ঠিকভাবে দেই নাই এই কারণে না। দেখা যায় আমি ক্যানোলাটা দিলাম কিন্তু ভেইন একটা গেছে এইদিকে আরেকটা গেছে এইদিকে, হ্যাঁ যার ফলে কি হবে, ভাঁজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনি ওয়াশ দিয়ে দেখলেন যে এবার পারফেক্ট আসছে, দেন আপনি ভালোভাবে ফিক্স করে দিলেন। বুঝা গেছে? এখন নতুন কারা আছেন? হ্যাঁ, এখন এই ক্যানোলা তো ইউজ হয়ে গেছে, নিজেদের পিক করার কোনো অপশন নাই। আপনারা ডামিতে এক একজন এসে ডামিতে পারফর্ম করে দেখান যে কিভাবে করবেন, কে আগে করবেন। আমি তো মানে আপনার সাথে দেখতে পারি না, পিছনে বসছি না। দেখছেন কে, সে দেখেন, তারপরে যে দেখেন নাই সে দেখেন। ধরেন উনি পেশেন্ট, ওনার সাথে কনভারসেশন করবেন কিন্তু পিক করবেন ওনাকে, এটা ওনার হাত মনে করে। এখন একটা পেশেন্টকে কিভাবে গ্রেটিং করতে হয় এটাও কিন্তু শেখার একটা বিষয় আছে। মানে আমাদের পেশেন্টের সাইকিয়াট্রিক জিনিসগুলা বা স্পিরিচুয়াল জিনিসগুলোও কিন্তু দেখতে হয়। যেমন আপনি একটা হিন্দুকে চাইলেই কিন্তু তার সিঁদুর ছিটি থেকে সিঁদুর মুছতে পারবেন না, যে সিঁদুর পরা যাবে না এরকম না। না, আপনি এসে তো ক্যানোলা করবেন না, আগে আপনি কি করবেন আগে মানে কিভাবে হ্যাঁ ম্যানেজ করব সেটা। হ্যাঁ, পেশেন্টকে গ্রেটিং কিভাবে করবেন। আমি ধরেন বললাম যে 512 নাম্বার বেডের ক্যানোলা করতে হবে, আমি আপনাকে বললাম। এখন আপনি কিভাবে ঢুকবেন, কিভাবে কথা বলবেন এটা দেখান। ক্যানোলা তো যে কেউ করতে পারবে শিখলে। সালাম দিয়ে ঢোকার পর হ্যাঁ, সালাম দিয়ে ঢোকেন, জিজ্ঞেস করো আপনার শরীরের কেমন অবস্থা বা কুশল বিনিময় করেন। হ্যাঁ একজনের সাথে কুশল বিনিময় করেন, আপনার সাথে করেন। ধরেন আসসালামু আলাইকুম, আপনার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো হলে কেউ অফিস হসপিটালে আসে না। আপনার তো আমার কিছু একটা ক্যানোলা করতে হবে বা কিছু রক্ত নিতে হবে আপনার এই যে কোনো একটা পরীক্ষার জন্য। নাম জিজ্ঞেস করবেন যে আমার নাম ওটা কিনা, আমার বেড নাম্বার এটা কিনা, আমার নাম ঠিক কিনা, আমার বয়স ঠিক আছে কিনা। নাম ঠিক হইতে পারি না, আমার বয়স ঠিক নেই। মনে করেন আমার নামে দুইজন ভর্তি আছে, ওর নাম যে আমার নাম তা, ওর বয়স মনে করেন যে 25, আমার বয়স 30। এখন আপনি আমাকে না দিয়ে ওনাকে দিয়ে দিচ্ছেন, নাম এবং বয়স দুইটা আবার ইয়ে করতে হবে, ঠিক আছে? তারপরে আপনি এখন যা যা করণীয় করলেন, টুনিকেট বাঁধলেন, বাঁধার পরে আপনার প্রথমে আপনার হ্যান্ড গ্লাভস পরলেন বা আপনার হ্যান্ড ওয়াশ দিয়ে করলেন, করার পরে আপনার প্রয়োজনীয় যন্ত্রাংশ আছে কিনা রেডি করার পরে বাঁধলেন, তারপরে আপনি এখন পুশ করেন। তাহলে কমপ্লিট আমার এখন ওইভাবে না, মনে তো ম্যাডাম দেখে দিচ্ছে মানে এইরকমের। এই কত অ্যাঙ্গেলে ম্যাডাম কি বললেন? 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি বুঝবো কেমনে? 45 ডিগ্রি হচ্ছে যে এটা, এইটাকে বলে 45 ডিগ্রি, ঠিক আছে? মানে এটা হাই হইব 45 ডিগ্রি উপরে, এটা মানে অ্যাঙ্গেলে। জি, যে এই থেকে এই পর্যন্ত আমার 45 ডিগ্রি। এটা বাঁকা কেন, এই যে সোজা থাকবে, এই সোজা থাকবে একবার। হ্যাঁ, ওইটা না, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেন। এই সুইডে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করা লাগে। হ্যাঁ, সুইট 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেন। হ্যাঁ হয়েছে। এখন আপনি একটু এটা বের করে দেখেন। ওইটা না, আপনি খুলে ফেলছেন তো, ক্যাপ খুলছেন কেন? ওকে, ক্যাপ তো থাকবেই। হ্যাঁ, চেম্বারটা পুরোটা অল্প একটু বের করেন। আপনি দেখবেন এই জায়গায় ব্লাড আসবে, এই জায়গায় ব্লাড আসবে, আসছে কিনা। এই জায়গায় দেখবেন সুইটা বের করলেন না, সুইটা বের করাতে আপনার সুই যতটুকু বের করছেন অতটুকু ব্লাড আসছে, এই জায়গায় ব্লাড আসছে কিনা, বা এই জায়গায় তো ব্লাড আসবে। যদি এভাবে না, এই অ্যাঙ্গেলে না, 45 45 আপনি তো 60 ডিগ্রি করে ফেলছেন পুরো। ঠিক আছে, 45 ডিগ্রি। আপনার যখন আমি ইনজেকশন পরাবো,
আপনার হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন পড়াইছিলাম, ওটা যখন পড়াবো, যখন ভেইনে করবেন তখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করবেন, এই যে 45 ডিগ্রি করে এবার এভাবে ভাষায় দিবেন, দিয়ে তো ফ্ল্যাশব্যাকে ব্লাড আসবে, একটু পুশ দিয়ে তারপরে বাসায় একটু ভাষায় দিবেন, আবার বেশি ভাষায় দিলে কি হবে আপনার উপরে উঠে যাবে, বুঝতে পারছেন? এখানে কিন্তু একজন এরকম করছিল, ডাবল পিক করছিল আপনাদের মধ্যে একজন, যে উপরে উঠাই দিছিল, না প্রথমে হ্যাঁ উপরে উঠাই দিছিল, কারো যখন করছিল ওরা তো মনে নেই, মানে মানে এখান থেকে দিয়ে উপরে উঠাই ফেলছিল, দুইটা ছিদ্র করে ফেলছিল। বাসায় দিতে হবে, কিন্তু এত পুরোটা ঢুকে না, ভাসবে, পুরাটা ঢুকাবেন না আপনি, হচ্ছে ফ্ল্যাশব্যাকে ব্লাড আসছে না, আপনি প্লাস এটা বের করেন, নিডলটা বের করে দেখেন, না 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 স্টপার না, নিডল এই গ্রিপ ধরে নিডলটা বের করেন, হ্যাঁ হ্যাঁ বের করে এবার এতটুকু বের করলে দেখবেন যে আপনার এই জায়গায় ব্লাড আছে, আপনি সুইটা বের করলেন না, এই জায়গায় একটু ব্লাড আছে, হ্যাঁ, আমার স্টুডেন্টই ভালো শিখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। এখন দিয়ে দেন, হ্যাঁ এখন তো শিখে গেছেন। তারপরে তারপরে এটা, এই যে আপনার ক্যাথেটার যেটা, এটা পুশ করবেন, নট নিডল, ক্যাথেটারটা পুশ করে দিলেন, তারপরে নিডল বের করে হ্যাঁ নিডল বের করার আগে টিপ অফ দ্য ক্যানোলা চেপে ধরবেন, তারপর চেপে দেবেন, বের করেন, ওই ক্লাসটাই বেস্ট ক্লাস ছিল, আপনারা ইউটিউবে দেখে নিন। তারপর তো এইটা আর কি ওটা চেপে ধরে থাকবেন ভাই, ওটা চেপে ধরে থাকবেন, এটা খুলবেন, এটা খুইলা লাগাই দিবেন, লাগাই দিলে বাস এখানে কাজ শেষ, তখন আপনি মাইক্রো পটে। আর কে কে করেন নাই? হ্যাঁ, এখন আপনি ওনার সাথে গ্রেটিং করেন, এসে তারপরে ভাই কি অবস্থা আপনার? বয়স কত? 28। আগে থেকে ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাদের এখানে ভর্তি হয়েছেন, ভালো লাগবে আপনার, একটু লং টাইম স্যালাইন দেওয়া লাগবে, তো যার কারণে আপনার হাতে একটু ক্যানোলা করতে হবে। ভয় পেয়েন না, আপনি সামান্য ব্যথা পাবেন, এভাবে বলেন, হাতে একটু ব্যথা পাবেন, ওভাবে না, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। ধরা হচ্ছে না, এভাবে না, এই যে এভাবে ধরবেন, হ্যাঁ এই যে দুই আঙ্গুল, হ্যাঁ আপনার উইংসটা ধরবেন, এত কাছে না, একটু দূরে ধরবেন, তাহলে তো হয়ে যাবে, ইনফেক্টেড হয়ে যাবে। আগে ভেইনের সাইজ দেখেন, আপনার ভেইন এতটুকু, আপনি দিলে না এত বড় ক্যানোলা, তাহলে তো হবে না। সেটাই করি। হ্যাঁ আপনি এই জায়গায় যদি জয়েন্ট থাকে আপনি মাপ করে নেবেন, মাপ করে দেখেন, মাফ করে দেখবো বলতে মানে কেমনে, মানে মনে করেন আপনার এই জায়গায় দুইটা জয়েন্ট আছে, হ্যাঁ। আপনার এটা তো ভেদ করে আসতে হবে না, হ্যাঁ। মনে করেন এখান থেকে আপনার শেষ করতে হবে, হ্যাঁ। স্যার এখান থেকে করলে আপনি মাপ নেবেন, ও তাহলে আচ্ছা আপনি আচ্ছা, এখান মানে থেকে এটা pick এটা করতে হবে, আচ্ছা আচ্ছা, ধরেন এটা আর পিছনে, হ্যাঁ হ্যাঁ বাস। একটু বাসায় দেন উপরে, হয়েছে তা পিছনে ইয়েটা বের করেন, বাস এতটুকু বের করবেন, হ্যাঁ। তারপর দেখবেন যে এই জায়গায় ব্লাড আসবে, হ্যাঁ, যদি ব্লাড আসে তাহলে মনে করেন যে হয়েছে, এইখানেই ব্লাড আসবে, হ্যাঁ যদি ব্লাড আসে তাহলে মনে করেন যে হয়েছে, আর যদি না ব্লাড আসে তাহলে মনে করেন যে ভেনে না গিয়ে অন্য জায়গায়, যদি আসে তাহলে আপনি আস্তে করে একটু বেশি বের করে হচ্ছে, হ্যাঁ বাস আস্তে করে ঢুকাই দিবেন, আর ঢুকান, আর একটু ঢুকে দেবো, আচ্ছা পুরোটা ঢুকাবেন পরে, মানে ওইটুকু দেওয়ার পরে মানে বুঝবো, যখন ব্লাড আসবে তখন আমি বুঝতে পারবো, তখন পুরোটা ঢুকাবেন, হ্যাঁ, হ্যাঁ। তারপরে এটা টানতে বের করবো, এটা এখন না, এটা চেপে ধরবেন আগে, হ্যাঁ 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 এটা বাস বের করবেন, ওই ক্যাপটা খুলবেন, খোলা লাগাই, ওইভাবে খোলা লাগে না, না না এভাবে না, একটু ঘুরিয়ে দিতে, এটা ঘুরাইতে হবে, এটা প্যাচ না দিলে তো এটা ব্লিডিং হয়ে বেরিয়ে যাবে, যে পরিমাণ ব্লাডের চাপ থাকে, প্রতি 0.8 সেকেন্ড একটা বডি থেকে ব্লাড পাম্প হয়, তাহলে প্রতি 0.8 সেকেন্ড আপনার বডি থেকে ব্লাড পাম্প হয়, তাহলে প্রচুর ব্লাড বের হবে, এরকম স্টপার ভালোভাবে না দিলে। আর কে করেন নাই? হ্যাঁ, আপনি ওনার সাথে গ্রেটিং করে তারপরে করেন। হ্যাঁ, এখানে একটা জিনিস সবাই ভুল করছেন, এটা আমি বলি নাই বাট এখন বলবো, কেউ হ্যান্ড ওয়াশটা পারফর্ম করেন নাই, বুঝি তো না, বুঝলে বলা হয়েছে, কেউ হ্যান্ড ওয়াশটা পারফর্ম করেন নাই, যেটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে এক জায়গায় প্র্যাকটিক্যাল করতে দেওয়া হলো বা একটা হসপিটালে গেলেন, আপনি হ্যান্ড ওয়াশ না করে ধরেন মুড়ি মাখা খাচ্ছেন, এসে ক্যানোলা করা শুরু করলেন, কথা বলবে একদিকে আর একদিকে হ্যান্ড ওয়াশ চলবে, সেটাও করতে পারেন, চলবে, তারপরে যখন বা হ্যান্ড ওয়াশ করে রেডি করে এসে কথা বলতে পারেন, আপনার কিন্তু হ্যান্ড ওয়াশটা অবশ্যই রাখতে হবে। এখন আপনি ওনার সাথে কথা বলে পারফর্ম করে তারপরে করেন। জি ভাই, আমার মনে রয়েছে বয়স 40। এখন আপনার এখান থেকে একটা ইনজেকশন দেওয়া হবে রক্ত নেওয়ার জন্য বা পরীক্ষা করার জন্য, আপনি কি রেডি আছেন?
জি আমি রেডি আছি তা পাওয়া যাবে না তো না তা পাবেন, সমস্যা নেই, এটা পাওয়াই যায়। সমস্যা নাই করেন আগে তো তুলে দিয়ে ইয়া করতে হবে। হাত হ্যান্ড ওয়াশ কে করবে? মনে করেন আপনি ওই যে বোতলটা নিলেন একটু ই করলেন পানি পেলেন না এমনিতে করে। হ্যান্ড ওয়াশের প্রসিজারটা শেখাবো এক সময়, আপাতত করেন। তারপর রোগীর জীবাণুমুক্ত করার জন্য ব্যাস করেন। উল্টা উল্টা উল্টা। ওদিকে আগে হাতে পারেন। ওই মনে মনে বান্ধা দিছে হয়েছে। এখানে হাত দেওয়া যাবে না। ওই ইনটেনি করে না পাশাপাশি যারা করে তাদের সাথে আস্তে 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 পুরো ক্ষেত্রে ঢুকিয়ে দেবো। দেখা হ্যাঁ। যাচ্ছে যে ওই সময় যদি ব্লাড আসে তাহলে মনে হচ্ছে ক্যাথাটা তো ক্যানোলা কিন্তু আসলে নার্সিং এর কোনো কাজই না, ক্যানোলার চেয়ে অনেক কঠিন কঠিন কাজ আছে। ক্যানোলা কোনো বিষয়ই না। এনজিটিউব আছে। এনজিটিউবও সহজ, কঠিন যেটা সেটা হচ্ছে ইটি টিউব পরানো, সিভি লাইন করা, তারপরে আপনার ক্যাথেটারও ইজি। ক্যাথেটারটা আর হয়েছে। ক্যাথেটার ইজি, আমার মনে হয় সবচেয়ে ইজি হলো এনজিটিউব আর ক্যাথেটার। আপনি বিশ্বাস করবেন, দেখলে বলবেন যে মানে কখনো যদি আমার কাজ দেখেন হসপিটালে বলবেন যে ম্যাডাম কি এমন ঘ্যাস ঘুস করে পড়ায় দেয়, পেশেন্ট পার্টি বলে যে কোন সময় পড়ায় দেয় বোঝা যায় না এরকম। কিন্তু ক্যানোলা করতে গেলে আমাদের একটু ব্রেন খাটাইতে হয়, যে ভেইনটা কেমন, ভেইনটা মোটা না চিকন, এখানে এই ক্যানোলাটা হবে কিনা। দেখা যায় অনেক সময় আমরা একদিনে 2 দিনে বাচ্চা 22 ক্যানোলা ইউজ করি, ভেইন ভালো থাকে। হ্যাঁ, এই আমি নিজেই করছি, 22 দিয়ে আপনার হচ্ছে একদিনের একটা বাচ্চা পিক করছে। আর কে কে করেন নাই? হ্যাঁ, চাই না করলে হবে।